আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? জয়েন করছো দেখছি, জয়েন করতে থাকো। আশরাফুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম। ফারহান লাবিব আসসালামু আলাইকুম। মমিন হোসাইন আসসালামু আলাইকুম। স্বপ্নবাজ আসসালামু আলাইকুম। জুনায়েদ বলছে আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করছি ভালো আছো সবাই। তো কি রকম গেল একটা গোটা দিন? গতদিন ক্লাস করেছো, করার পরে কি একটু বাসায় পড়াশোনা করা হয়েছে কিনা? ঠিক আছে, এটা আমি একটা প্রশ্ন করে রেখে গেলাম। আচ্ছা, আমাকে একজন জিজ্ঞেস করছে কেমন আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি যে তোমরাও সবাই ভালো আছো এবং সুন্দর করে পড়াশোনা করছো। ওয়েল, আমি আবারও আজকে যারা নতুন অডিয়েন্স তাদের জন্য নিজের একবার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছি ডক্টর মাইশা সামিহা, বর্তমানে ইন্টার্ন হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মেডিকোতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে টিচার হিসেবে কাজ করছি। ওয়েল, আমি এর আগের দিন এই আমাদের প্রি মেডিকেল কোর্সের গুণগত রসায়নের ফার্স্ট হাফ তোমাদের ক্লাস নিয়েছিলাম। আজকে সেটারই কন্টিনিউয়েশন হিসেবে সেকেন্ড হাফের লেকচারটা নিতে এসেছি। টোটাল 3 ভাগে ভাগ করেছি আমরা এই পুরো চ্যাপ্টারটাকে, যার মধ্যে প্রথম যে দুটো অংশ সেটা তোমাদের সবার জন্য ট্রায়াল কোর্সের অংশ হিসেবে রাখা হয়েছে। অ্যাজ ইন তোমরা যেন এই ক্লাস দুটো করে একটা ছোট্ট ধারণা পেতে পারো যে আমাদের বাকি ক্লাসগুলো প্রি মেডিকেলের কেমন হবে। আমি আশা করছি যে মোটামুটি এর আগের দিন যেরকম ক্লাস হয়েছিল তোমরা বুঝতে পেরেছো। কিছু সমস্যা তো থাকবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং এই জন্যই তো প্রি মেডিকেলের একটা এক্সটেন্সিভ জার্নি আমি তোমাদের সাথে ইনশাআল্লাহ ভবিষ্যতে কন্ডাক্ট করব। সেক্ষেত্রে তোমার ধরো সেক্ষেত্রে ধরো যে তোমার যদি প্রবলেম থাকে বা তুমি আরও অনেক 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 প্র্যাকটিস করতে গিয়ে ছোটো ছোটো জিনিসপত্র যদি আবিষ্কার করে নিয়ে আসো যে আপু এটা কীভাবে ওটা কীভাবে, তখন যেন সেই বিষয়গুলো আরও আমরা ডিসকাস করতে পারি। তো আজকের ক্লাসটা আগের দিনের তুলনায় একটু টিনি টাইনি, অত বেশি এক্সটেন্সিভ ক্লাস নয়। সো আশা করছি যে আমরা সুন্দর করে ক্লাসটাকে শেষ করতে পারবো অল্প সময়ের মধ্যেই। ঠিক আছে? সো ইতিমধ্যেই আমার সাথে বেশ অনেকেই জয়েন করেছো। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো ফার্স্ট অংশ যখন আমরা করেছিলাম, ফার্স্ট অংশেও কিন্তু আমি তোমাদের ক্লাসে বলে দিয়েছি যে এই পার্টটা ইন্টারমিডিয়েটের জন্য ইম্পর্টেন্ট, এই পার্টটাতে তুমি অনেক বেশি পরিমাণে ফোকাস করবে। আবার এখান থেকে দেখা যায় সৃজনশীল তেমন আসে না। ঠিক একই রকম আমি আজকেও চেষ্টা করব যে প্যারালালি তোমাকে বাকি ইনফরমেশনগুলো দিতে, যে কোন জায়গা থেকে ইন্টারেও কোয়েশ্চেন আসে। আর অবভিয়াসলি আমরা প্রি মেডিকেল কোর্স করছি, রাইট? সো মেডিকেল শব্দটা যেহেতু যুক্ত আছে, আমাদের পুরো মানে দেখা যাবে যে 70% ফোকাসই থাকবে শুধু মেডিকেলের আলোকে। সো আজকে বেশ কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, বেশ কিছু ছোটোখাটো টোটকা শেয়ার করব, যেটা অ্যাকচুয়ালি এই অংশটুকু থেকে এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষার আলোকে কিভাবে তুমি সহজে সমাধান করতে পারবে সেক্ষেত্রে তোমাকে হেল্প করবে। সো এটা আমরা যেন শুরুতেই মাথায় রাখি যে এখানে আজকে পুরো লেকচারটাই আমরা মেডিকেলের আলোকে করব, পাশাপাশি এইচএসসিতে হেল্প হয় এরকম জিনিসপত্র তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। আমি অনেকক্ষণ সময় নিলাম, তোমরাও জয়েন করে ফেলেছো বেশ ভালো সংখ্যায়। তো চলো শুরু করি। ওকে, তড়িৎচুম্বকীয় বর্ণালী তোমাদেরকে এর আগের দিন আমি বলেছিলাম, হালকা পাতলা একটু টাচ দিয়েছিলাম বর্ণালী সম্পর্কে। আমরা মনে আছে কিনা যে কক্ষের কোণায় বর্ণ এরকম একটা ছন্দ দিয়ে শিখেছিলাম যে আমাদের বোর পরমাণু মডেল থেকে 3টা স্বীকার্য আমরা পাই। সেই কক্ষের কোণায় বর্ণর একদম শেষে ছিল বর্ণ, তাই না? তার মানে বর্ণালী সৃষ্টির কথা সেখানে বলা হয়েছিল। সো সেইটারই এক্সটেনশন হিসেবে আজকে বাকি অংশটা বলবো। তো তুমি দেখো তোমার এই যে পুরো পাতাটা, এই পাতাটাতে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। ফার্স্ট অফ অল, আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের কথা বলা হয়েছে। ঠিক আছে? বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করেন যে সব ধরনের অদৃশ্য এবং দৃশ্য আলোর উৎপত্তি বিদ্যুৎ ও চুম্বক ক্ষেত্রের প্রভাবে হয়। তাহলে এখান থেকে বিজ্ঞানীর নামটা জরুরি, আমরা বিজ্ঞানীর নামটা এখান থেকে অবশ্যই মাথায় দেব। ঠিক আছে? এরপরে আসো, আমরা সবাই জানি যে আলোর বেগ কত। আলোর বেগ কত এটা আসলে আমাদের ছোটবেলা থেকেই শেখানো হচ্ছে এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো আলোর বেগ আমরা সবাই জানি 3 × 10⁸, বাট এখানে দেখো আমরা একটা দশমিকের পরে অংশ পাচ্ছি। হ্যাঁ, তো 2.9979, এটাও আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ইটস ভেরি ক্লোজ টু 3, বাট তারপরেও যেহেতু বললাম মেডিকেল ভর্তি পরীক্ষার আলোকে শেখানো হচ্ছে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার আলোকে যখন আমরা কথাগুলো বলি, এইরকম দশমিকের পরের ছোট্টখাটো চেঞ্জ দিয়েও কিন্তু অনেক সময় এমসিকিউ চলে আসে।
তো এই দুটো ইনফরমেশন এখান থেকে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, তোমরা ছোট্ট করে টুকে নিতে পারো। মুভিং অন। আচ্ছা দেখো, বিশাল একটা লিস্ট চলে এসছে, এবং এই লিস্টটা শুধু যে এসছে ব্যাপারটা এরকম না, এখানে এই লিস্টের পাশাপাশি আমার মনে হয় যে যে কোনো স্টুডেন্টের জন্য সবচেয়ে বিরক্তিকর জায়গাটাও চলে এসছে, এবং সেটা হচ্ছে রিমেম্বারিং দ্য নাম্বারস, তাই না, মেমোরাইজিং দ্য নাম্বারস। তো নাম্বারস মুখস্থ করা, আমার মনে হয় নিজের মোবাইল নাম্বারটুকু বাদে ইদানিং কেউ কোনো নাম্বার মুখস্থ করতে চায় না। সো আনফর্চুনেটলি এখানে আমাদেরকে নাম্বার মুখস্থ করতে হবে, ওকে। বাট লাকিলি নাম্বারটা মুখস্থ করার একটা ছোট্ট টেকনিক আমি তোমাদেরকে বলে দেবো, যাতে করে নাম্বার মুখস্থ করাটা তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। আচ্ছা, তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলা আছে, ঠিক আছে। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো, এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোর মধ্যে সবচেয়ে ছোট মহাজাগতিক, সব থেকে বড় রেডিও এবং টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য। দেখো মাঝখানে অনেক কিছু আছে, এবং ডান পাশে দেখতে পাচ্ছ যে একটা সুন্দর লিস্ট দেয়া আছে। এই লিস্টের একটা প্যাটার্ন তোমরা নোটিস করতে পারছো কিনা, এই লিস্টের প্যাটার্নটা দেখো, যেটা দিয়ে শুরু হয়েছে, যেটা দিয়ে শেষ হয়েছে, আবার সেটা দিয়েই শুরু হয়েছে। অর্থাৎ একটা রেঞ্জের প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার মধ্যে একটা প্যাটার্ন আছে। প্রথম সংখ্যা, শেষ সংখ্যা। এই গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে যেটা শেষ সংখ্যা, রঞ্জন রশ্মির ক্ষেত্রে সেটাই প্রথম সংখ্যা। তাহলে তোমার ইভেনচুয়ালি পুরো রেঞ্জটা যদি তুমি মুখস্থ না করো, ধরো তুমি চাইলা না যে আমি পুরো রেঞ্জটা মুখস্থ করতে চাই না, ইটস অ্যাবসলুটলি ফাইন, তুমি শুধু রেঞ্জের প্রথম অংশটুকু মুখস্থ করো, কারণ একটার প্রথম অংশই অপরটার শেষ অংশ। বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। দেখো, আমরা একটা ছন্দ তৈরি করে দিয়েছি। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু জিনিস নিয়ে আমাদের সবসময় প্রবলেম হয়, সেটা কি, যে অনেক ভাস্ট ইনফরমেশন তো, এবং সময় খুব কম থাকে। বিশেষত দেখা যায় যে এই কেমিস্ট্রি বা ফিজিক্সের মতো সাবজেক্টগুলোতে, যেখানে অনেক বেশি নাম্বারস মুখস্থ করতে হয়। বায়োলজি বা হচ্ছে গিয়ে তোমার অন্য সাবজেক্টের নাম্বারগুলো তাও যা তা মনে থাকে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির নাম্বারগুলো মনে রাখতে একটু ঝামেলাই হয়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে যতটা ছন্দ দিয়ে সহজ করে তোমাদের কাছে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায়, বিকজ ইনফরমেশনটা মাথায় ঢোকানোটা হচ্ছে ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে তোমাকে 4টার মধ্যে যে কোনো একটা এমসিকিউ দাগিয়ে আসতে হবে সাকসেসফুলি, দ্যাটস ইউর গোল। এবং এইটা তুমি কিভাবে করবা তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাবসলুটলি ডিপেন্ডিং অন ইউ। এটা কিন্তু এমন না যে আমি যে ছন্দ দিচ্ছি সেটাই তোমাকে ফলো করতে হবে। তুমি চাইলে তুমি নিজের ছন্দ জেনারেট করতে পারো, দ্যাটস ইভেন বেটার, কারণ তুমি যেটা নিজে নিজে করছো সেইটা কিন্তু তোমার মনে রাখাটা আরও সহজ হবে, বিকজ তুমি তো ওটা জেনারেশন করেছো, রাইট। সো আমি এটা তোমাদের সবার জন্য বলবো যে যারাই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন ভবিষ্যতে নিবা কিনা, তোমরা কিন্তু যখন পড়াশোনা করছো, পড়াশোনা করার সময় চেষ্টা করবা যে ওখানে একটু ক্রিয়েটিভিটি দেখাতে। অবভিয়াসলি আমরা তো তোমাদেরকে যথোপযুক্ত যেখানে যেটা প্রয়োজন সেখানে সেই ছন্দ দিয়ে দিচ্ছি, বাট তারপরেও তুমি চেষ্টা করবা যে কিছু জিনিস যদি তুমি এমন করতে পারো যেটা তোমার যেটা তোমার যেটা তোমার হচ্ছে ইয়ে হবে, মানে নিজের একটা ক্রিয়েটিভ জিনিস থাকবে আর কি, ঠিক আছে। ওকে, এখানে আমি অ্যাকচুয়ালি একজনের কমেন্ট পড়ছিলাম, সে আমাকে বলছে আপু সাউন্ড কম, এটা দেখে আমি একটু আটকে গেলাম, বুঝছো, যে এত কথা বলে ফেলতেছি, সাউন্ড যদি কম থাকে তাইলে তো আসলে হইল না। আচ্ছা, এখনো কি সাউন্ড কম? বিকজ আমি তো আসলে মাইক চেষ্টা করেছি একদম অ্যাজ মাচ অ্যাজ পসিবল নিজের কাছে রাখার। একটু আরেকবার কনফার্ম করো না প্লিজ। আরেকজন জিজ্ঞেস করেছো আগের ক্লাস কই পাবো। আগের ক্লাস ফেসবুক পেজেই পেয়ে যাবা, মেডিকোর ফেসবুক পেজে লাইভে দেওয়া আছে। আচ্ছা, সাইফুল ইসলাম ভুঁইয়া, স্বপ্নবাজ, আপনারা কি এখন শুনতে পাচ্ছেন? ইজ ইট মাই প্রবলেম অর ইজ ইট অ্যাকচুয়ালি ইয়োর ডিভাইসেস প্রবলেম? আমার এটা একটু কনফার্ম হওয়া দরকার। অন্য কেউ কি আমাকে একটু কনফার্ম করবে যে শোনা যাচ্ছে কিনা ঠিক মতো? ওকে, তানিশা হ্যাজ রেস্কিউড, তানিশা বলছে শোনা যাচ্ছে আপু। তাহলে ভাইয়ারা আপনারা একটু কষ্ট করে আপনাদের ডিভাইসটা চেক করেন তো, কারণ কি আজকে ওয়েদারও একটু খারাপ, হ্যাঁ, বাহিরে বৃষ্টি হয়েছে, আমি অর্ধেক ভিজে আসছি অলমোস্ট। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওয়েদারের কারণে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুও হতে পারে, ঠিক আছে। সো একটু দেখেন, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে জুনায়েদ, থ্যাংক ইউ, ক্লিয়ার সাউন্ড। আচ্ছা, তাহলে লেটস গেট ব্যাক টু দ্য বোর্ড। এখানে দেখেন ছন্দটা হচ্ছে মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মন রাঙায়। মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মন রাঙায়। এখানে মাতে মহাজাগতিক, গুতে গামা, রাতে রঞ্জন, অতিতে অতি বেগুনি, দৃশ্য মানে হচ্ছে দৃশ্যমান,
অবচেতন মানে অবলোহিত রশ্মি, মন্তে মাইক্রোওয়েভ এবং রাঙাতে হচ্ছে রেডিও ওয়েভ। তুমি যদি শুধু ছন্দটা মুখস্থ রাখতে পারো তাহলে তোমার এখান থেকে একটা প্রশ্ন অ্যান্সার করা কিন্তু খুব ইজি হয়ে গেল, এবং এই ধরনের প্রশ্ন আসার চান্স বা প্রবাবিলিটিটা বেশি। সেটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে যে নিচের কোন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি বা কম, বা নিচের কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি বা কম, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু তুমি শুধু ছন্দটা দিয়ে অ্যান্সারটা করে ফেলতে পারছো, মা গু রার। ধরো আমি তোমাকে যদি বলো যে রঞ্জন রশ্মি গামা রশ্মি আর হচ্ছে মহাজাগতিকের মধ্যে কোনটা সব থেকে ছোট, তাহলে মা গুড়ার ম দিয়ে শুরু হয়েছে, তাহলে মহাজাগতিক সব থেকে ছোট, ঠিক আছে? সো এই ছন্দটা যদি কেউ একটু মাথায় রাখতে পারে তাহলে অ্যাটলিস্ট তার এই ধরনের কোয়েশ্চেনগুলো আনসার করা কিন্তু সহজ হয়ে যাবে, কোনটা সবচেয়ে কম কোনটা সবচেয়ে বেশি। এবার ধরো আমি যদি আরেকটু ডিপে যেতে চাই, তোমার জন্য জিনিসটাকে আরেকটু ডিফিকাল্ট করতে চাই, তাহলে আমি তোমাকে হয়তো বা নাম্বারস দিয়ে কোয়েশ্চেন করবো যে আচ্ছা নিচের কোনটি রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বা নিচের কোনটি অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তো সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা খুব সুন্দর মানে সলিউশন ক্র্যাক করে ফেলেছি, একটা ডিকোড করে ফেলেছি। সেটা কি, যে আপু এইখানে যা দিয়ে শুরু হচ্ছে পরেরটা দেখা যাচ্ছে সেটার লাস্ট রেঞ্জ, তার মানে এই যে 0.0005 এর থেকে ছোট যা সবকিছুই মহাজাগতিক, ঠিক আছে? 0.0005 থেকে 0.01 এই পর্যন্ত যে রেঞ্জটা আপু, এই রেঞ্জটা কি, এই রেঞ্জটা হচ্ছে গামা রশ্মি। আবার আপু 0.01 থেকে 10 এই রেঞ্জটা কি, এই রেঞ্জটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। তাহলে আমি শুধুমাত্র শুরুর সংখ্যাটা বা প্রথম যে রেঞ্জটা সেটা যদি মনে রাখি তাহলে কিন্তু এই ছন্দটা মনে রাখা আমার জন্য খুবই সহজ হয়ে যায়, এবং আমি মনে করি যে এর থেকে বেস্ট এই জিনিসটা মনে রাখার জন্য আর কোনো টোটকা হতে পারে না। আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট। সো আমি একটু সরে যাই, ইউ গাইস টেক আ স্ক্রিনশট অফ হোয়াট এভার দিস ইজ, ওকে? ওকে, হোপফুলি স্ক্রিনশট নিয়ে ফেলেছো, এবং যদি না নিয়ে থাকো পরে রেকর্ডিং থেকেও নিয়ে নিতে পারবা, ঠিক আছে? তাহলে এইটা যদি তুমি সুন্দর করে, আমার মনে হয় যে একবার দেখে দেখে পড়বা, দুইবার মুখে উচ্চারণ করে পড়বা, একবার চোখ বন্ধ করে নিজেই নিজেকে পড়া দিবা, ঠিক আছে? দিস ইজ আ মেথড যেটা দিয়ে তুমি খুব সুন্দর করে একটা সহজেই জিনিস মেমোরাইজ করতে পারবা। মানে আমি আর কি এটা ইউজ করি, আমার কাছে মনে হয় কোনো একটা জিনিসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি, তাহলে সেটার একটা ভিজুয়াল মেমোরি আমার মনে চলে আসলো, তারপরে আমি 2-3 বার উচ্চারণ করি, আমার কান সেও একটু শুনলো যে কি পড়তেছি, লাস্টলি আমি চেষ্টা করি পড়াটা শেষ করার পরে চোখটা বন্ধ করে নিজেই নিজেকে একবার পড়াটা দিতে। এতে করে হয় কি, এটাকে বলি অ্যাক্টিভ রিকলিং, এবং এটা তোমার এই শর্ট টার্ম মেমোরিটাকে একটু স্ট্রেংথেন করে। এখন দেখো তুমি এটা একবার পড়লা, অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করলা, ভালো গেল সব কিছু, ওকে ফাইন, বাট 2-3 সপ্তাহ পরে তুমি কিন্তু আবার জিনিসটা ভুলে যাবা। সো তোমাকে যেটা করতে হবে, এভরি উইক যদি না হয় তাহলে অ্যাটলিস্ট বাই উইকলি, অর্থাৎ 15 দিনে একবার অন্তত জিনিসটাকে একটু রিভাইজ করতে হবে। রিভিশনের কিন্তু কোনো আসলে আমি বলবো যে ব্যতিক্রম নাই, ঠিক আছে? সো যে কোনো জিনিস মুখস্থ করার জন্য এই টেকনিকটা তুমি অ্যাপ্লাই করতে পারো, যে একবার দেখলা, 2-3 বার দেখলা, অথবা তারপরে একবার নিজেকে জোরে জোরে শুনাইলা কি হইলো, তারপরে সেটাকে একবার চোখ বন্ধ করে নিজেই নিজেকে পড়া দিলা, অ্যান্ড ফাইনালি ইউ মুভ অন টু দ্য নেক্সট টপিক। কারণ অনেক সময় এরকম হয় যে তুমি একটা টপিক পড়েছো বাট ইউ নট প্রিটি শিওর যে ওই টপিকের পড়াটা তোমার শেষ হলো কিনা, বা ওই পড়াটা তোমার আসলে ইফেক্টিভ হলো কিনা। এটা জানার উপায় এটা, চোখ বন্ধ করে নিজেই নিজেকে পড়া দিবা। অ্যান্ড ফাইনালি যখন তুমি এমসিকিউ প্র্যাকটিস করছো, এমসিকিউ প্র্যাকটিসে ধরো সেম টপিক পড়ার পরে 10টা এমসিকিউ প্র্যাকটিস করলা, এর মধ্যে থেকে তুমি 8টা-9টা পারছো, তার মানে টপিকটা ভালো মতো পড়া হয়ে গেছে, ইউ ক্যান মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। বোঝা গেছে? ওকে, আমি কিন্তু তোমাদেরকে প্যারালালি চেষ্টা করছি যে একটু ছোট্টখাটো ট্রিক্সগুলো বলে দিতে, কারণ আমার কাছে মনে হয় যে পড়াশোনা তো চলতেই থাকবে, বাট ওই পড়াশোনাটাকে কিভাবে পড়তে হবে এটাও ইটসেলফ একটা অনেক বড় লার্নিং, ঠিক আছে? এবং আমাদের সাথে তোমরা যখন যুক্ত হবে এরকম ছোটোখাটো টিপস তোমাদের জন্য ব্রাউনি পয়েন্টস। ওকে, মুভ করি। আচ্ছা, খেয়াল করো তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চলসমূহ, এখানে আমরা বেশ কয়েকটা অঞ্চল যেগুলো দেখতে পাচ্ছি এটা নিয়ে আমরা অলরেডি পড়ে ফেলেছি, বাট এই অঞ্চলগুলোকে আবার একটু সাব ডিভিশন করা হয়েছে। হ্যাঁ, তো এই সাব ডিভিশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সবগুলোর জন্য না, শুধুমাত্র অবলোহিত রশ্মির ক্ষেত্রে সাব ডিভিশনগুলো আমার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, অবলোহিত বা আইআর যে রশ্মিটা আছে এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সহজ 3টা ভাগ, নিয়ার, মিডল, ফার, কাছে, মধ্যে এবং দূরে, ঠিক আছে? তাহলে এখানে নিয়ার আইআর, মিডল আইআর, ফার আইআর, এইটারও রেঞ্জ তোমাকে মুখস্থ করতে হবে, বাট অ্যাগেইন
ব্যাপারটা সেম, গুড নিউজ যে এক্ষেত্রেও তুমি কিন্তু একটা প্যাটার্ন পাচ্ছ। দেখো এটা যা দিয়ে শুরু হয়, এটা যা দিয়ে শেষ হয়, এই জিনিসটা দিয়েই আবার এটা শুরু হচ্ছে, এটা যেখানে শেষ হচ্ছে সেটা দিয়েই আবার পরেরটা শুরু হচ্ছে। ঠিক আছে, তো তুমি শুধু প্রথমটা মনে রাখো, 0.78 মাইক্রোমিটার, 2.5 মাইক্রোমিটার অ্যান্ড 25 মাইক্রোমিটার, এটা মনে রাখলেই আই থিঙ্ক ইউ আর গুড টু গো। এখন এই যে নিয়ার, মিডল আর ফার, এই তিনটা সম্পর্কে কিন্তু এক্সটেন্সিভলি পড়তে হবে, খুবই ডিটেলসে পড়তে হবে। কেন? তার কারণ হচ্ছে আমরা তো আসলে মেডিকেলে আসতে চাই, তাই না? আমরা তো ডক্টর হতে চাই, এই জন্য প্রি মেডিকেল করছি। সো এখানে যে নিয়ার আইয়ার আছে এবং ফার আইয়ার আছে, এই নিয়ার আর ফার আইয়ারের আমাদের চিকিৎসা ক্ষেত্রে একটা বিস্তর ব্যবহার রয়েছে। ঠিক আছে, আমরা একটু পরে ব্যবহারটা দেখব। তো চিকিৎসা ক্ষেত্রে এর যে ব্যবহার, এই ব্যবহারটা এত গুরুত্বপূর্ণ যে ওখান থেকে প্রশ্ন চলে আসার সম্ভাবনা অনেক বেশি। সো এই জন্য আমরা এটা একটু ডিটেলসে পড়ি। সো এখানে তোমার আজকের দিনের টিপ নাম্বার 2, দেখো আমি জানি না তোমার সাথে কতগুলো কোন সাবজেক্টের কি ক্লাস হবে, তবে আমি তোমাকে একটা কথা আজকে বলে দিতে পারি যে তুমি যদি একজন মানে মেডিকেল ভর্তি পরীক্ষার্থী হিসেবে পড়াশোনা স্টার্ট করো, তাহলে কোনো একটা জায়গায় যে কোনো রোগ, রোগের লক্ষণ, রোগের চিকিৎসা, সেই রোগ সারানোর উপায়, সেই রিলেটেড কোনো যন্ত্রপাতি, এনিথিং দ্যাট ইজ রিলেটেড টু দ্য মেডিকেল সায়েন্স, এটা কেউ বলুক আর না বলুক, দাগিয়ে দিক আর না দিক, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। কেন? কারণ ভাই সিম্পল কথা, তোমার প্রশ্ন করছে ডাক্তারেরা, তুমি হতে যাচ্ছ ডাক্তার, সো চিকিৎসার সাথে যে কোনো জিনিস রিলেটেড এটা প্রশ্নে থাকার সম্ভাবনাটা অনেক বেশি। সো এখান থেকে কিছু আমরা মিস করতে চাই না, কেমন? আচ্ছা, তাহলে এখানে দেখো পাশে বড় করে বোল্ড করে সুন্দর করে দেয়া আছে যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটাও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই দুটাই চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, বাট দেখো মিডল আইয়ার কিন্তু চিকিৎসা ক্ষেত্রে সরাসরি ব্যবহৃত হয় না। সরাসরি কেন বললাম? কারণ এ যে ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটার আবার ইনডিরেক্ট চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার আছে, ওটা নিয়ে আজকে আলোচনা করব না। বাট তুমি মনে রাখবা যে এখান থেকে একটা কোয়েশ্চেন ধরো এসে বসে আছে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে ডিরেক্টলিও এসেছিল, সেটা হচ্ছে যে মিডল লেয়ারের ব্যবহার কোনটি। তো মিডল লেয়ারের ব্যবহার কি? মিডল লেয়ারের ব্যবহার হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে। ঠিক আছে, এটাকে আমরা বলি আইআর স্পেকট্রোস্কোপি, বা অবলোহিত রশ্মির সাহায্যে আমরা বর্ণালী বীক্ষণ করে বিভিন্ন রকম জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করতে পারি। এই টপিকটা না আমরা ডিসকাস করে সুন্দর করে ব্যাখ্যা করে পড়ি, একদম যন্ত্র এঁকে টেকে, যে পুরো প্রসেসটা কিভাবে হয়। কোথায় পড়ি জানো? এটা পড়ি হচ্ছে জৈব যৌগে। তুমি দেখবা জৈব যৌগের 2.13, ইফ আই এম নট রং, 2.13 টপিকটাই হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপি। তো তুমি যখন আমাদের কাছে আসবে, আমরা যখন ওই টপিকটা আলোচনা করব, ওখানে আমরা এটার ডিটেলসটা একদম সুন্দর করে পড়ে ফেলবো। আপাতত তুমি শুধু এটা মনে রাখো যে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে আমরা মিডল আইআর ব্যবহার করি। মিডল আইআরের রেঞ্জ কত? 2.5 থেকে 25 মাইক্রোমিটার। ঠিক আছে, এটা একটু বেশি ভালো করে মনে রাখো। কেন? একটু পরে আবার বলছি। ওকে, তাহলে আশা করছি এই জায়গায় আর কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখো এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ছক। কারণ আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন প্রিপারেশন নেই, আচ্ছা প্রিপারেশন যখন নেই, আমাদের মাথায় সবসময় এই জিনিসটা কাজ করে যে আচ্ছা স্যার যখন প্রশ্ন করতে বসবে, স্যার তো দেখা যাবে যে পুরা বই খুলে বসছে, ওখান থেকে ওনাকে প্রশ্ন করতে হবে। তো প্রশ্ন করার সময় কিন্তু কিছু জায়গা থাকে যেখান থেকে প্রশ্ন করাটা সহজ। কেন? কারণ ওটা হয়তো বা কিছু নাম্বারস আছে, একসাথে 3-4টা অপশনস ওখান থেকে রেডি করাটা ইজি হয়। তো সেসব জায়গা থেকে প্রশ্ন আসার চান্সও বেশি। তো যথারীতি যে কোনো ছক তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ছকটাই দেখো না, এই ছকটার মধ্যে তোমার তড়িৎচুম্বকীয় অঞ্চলগুলো দেয়া আছে, সেটার আমাদের যে তরঙ্গদৈর্ঘ্য পরিসর সেটাও দেয়া আছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাকচুয়ালি নট দ্য লিস্ট বললে ভুল হবে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এদের ব্যবহার দেয়া আছে। এবং এখান থেকে প্রশ্ন করা ভয়ঙ্কর সহজ। ঠিক আছে, এবং ভয়ঙ্কর সুন্দর প্রশ্ন এখান থেকে তৈরি করা যায়। তুমি সহজেই জিজ্ঞেস করতে পারো যে নিচের কোনটি রেডিও ওয়েভের ব্যবহার, নিচের কোনটি মাইক্রোওয়েভের ব্যবহার নয়। ঠিক আছে, দৃশ্যমান অঞ্চল কোথায় ব্যবহার করা হয়, বা শালক সংশ্লেষণের জন্য আমরা কোন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করি। সো প্রচুর প্রচুর ভ্যারাইটির প্রশ্ন এখান থেকে পাওয়া যায়। সো এইটা তোমার জন্য অ্যাকচুয়ালি ইনফিনিটি স্টার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো করে তুমি এটা পড়বে, এবং এখান থেকে কিছু ভুল করা যাবে না। আচ্ছা, এখন দেখো আমরা এই দুটো জায়গা দাগিয়েছি, কালার কোড করে তো দাগানো, এটা জানোই যে কমলাগুলো মানে প্রিভিয়াস ইয়ারে সেখান থেকে আগেও প্রশ্ন এসেছে। বাট এখানে ফ্রিকোয়েন্সি পরিসর, এটা আসলে আমরা পড়তে খুব একটা এনকারেজ করি না। কারো যদি নাম্বারস খুব ভালো লাগে যে না আপু আমি তো পড়ে ফেলছি, আমি তো পারবো, তাহলে ভাই তুই আগে এটা কমপ্লিট করবি, তারপর এটা করবি, তারপর এটা করবি। 3টাতে বস হয়ে গেলে, আচ্ছা এই 3টাতে আমি বস, আমার কেউ আটকাতে পারবে না, তখন এটা টাচ করে দেখতে পারো। ঠিক আছে, বাট
যদি তোমার নাম্বারস নিয়ে আমার মতো ঝামেলা থাকে, যে আপু আমার তো নিজের ফোন নাম্বারটাও ঠিক মতো মনে থাকে না, তাহলে ফাইন, তুমি এটা খুব ভালো করে পড়ো, এইটা একদম ভোলাই যাবে না। কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় তুমি না পড়লেও চলবে, কারণ কখনো প্রশ্ন আসতে দেখা যায় নাই, ঠিক আছে, একটু বেশি ক্রুশিয়াল নাম্বারস। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এই পার্টটা থেকে কোন জিনিসগুলো বেশি বেশি করে পড়তে হবে। এখন আমাকে একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও তো যে আপুর কথা কি শোনা এবং বোঝা গিয়েছে। শুনেছো এবং বুঝেছো? কেউ একটু কমেন্টে জানাও। ওকে, ঠিক আছে, সাইফুল বলছে বুঝেছে, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জুনায়েদ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, তোমরা রেসপন্স করছো, আই এম ভেরি গ্ল্যাড, কারণ আমিও তাহলে বুঝতে পারি যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, এবং তোমরা জিনিসগুলো ক্যাচ করতে পারছো কিনা। থ্যাংক ইউ ফর রেসপন্ডিং। ওকে, আচ্ছা মুভ করি। আচ্ছা দেখো, 2.5.2, আচ্ছা এখানে আমরা এই টপিকটা আসলে ফিজিক্সে খুব সুন্দর করে পড়ি, তাই না? তো কেমিস্ট্রিতে যেটা হয়, কেমিস্ট্রিতে কিন্তু প্রশ্নগুলো ওরকম ক্রুশিয়াল থাকে না, যেটা দেখা যায় যে ইন্টারমিডিয়েটের বা কোনো একটা তোমার হচ্ছে ভার্সিটি বা বুয়েটের কোচিংয়ের মতো, মানে বুয়েটের পরীক্ষার মতো কঠিন, সেরকম কিছু না। মেডিকেলের কোয়েশ্চেনগুলো হয় হচ্ছে সহজ, ঠিক আছে, বাট ওই সহজটাকেই আবার এত মানে মাঝে মাঝে একটু পেঁচিয়ে পুচিয়ে দেওয়া হয়, তো যে দেখা যায় স্টুডেন্টরা ঝামেলায় পড়ে যায়। তো আমরা এই জিনিসটা একটু রিক্যাপিচুলেট করব, এটা একটা ফিজিক্সের টপিক, বাট এটাকে আমরা একটু মেডিকেলের আলোকে রিক্যাপিচুলেট করব, ঠিক আছে? কিভাবে, খেয়াল করো, এখানে ম্যাক্স প্ল্যাঙ্কের কথা বলা হয়েছে। এখন ফার্স্ট অফ অল আমরা আজকে একজন ম্যাক্সের কথা কিন্তু শুরুতেই সুন্দর মানে এসে শুনে ফেলেছিলাম, দ্যাট ওয়াজ ম্যাক্সওয়েল, রাইট? তো দুটোর মধ্যে কিন্তু গন্ডগোল করা যাবে না, সে ছিল ম্যাক্সওয়েল, ইনি হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। তো ফাইনালি নামটা ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ? আচ্ছা, ম্যাক্স প্ল্যাঙ্ক কি করেছেন? ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিলেন যে আলোক কোনো নিরবচ্ছিন্ন জিনিস নয়, এটা কোনো নিরবচ্ছিন্ন জিনিস নয়। এ কি করে? এ ক্ষুদ্র শক্তির প্যাকেট রূপে বের হয়, ক্ষুদ্র শক্তির প্যাকেট রূপে বের হয়, একে কি বলি? কোয়ান্টাম শক্তি বলি, ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ দুইটা শব্দ শিখলাম, আমি শিখলাম ধরো তোমাদের সাথে, সেটা হচ্ছে একটা যে ক্ষুদ্র শক্তির প্যাকেট রূপে আলো বের হয়, এটা নিরবচ্ছিন্নভাবে বের হয় না, এবং এটাকে আমরা বলি কোয়ান্টাম শক্তি। তাহলে যখনই তুমি কোয়ান্টাম শক্তি বা ক্ষুদ্র শক্তির প্যাকেট এই শব্দগুলো শুনছো, নিচে যদি বলা হয় যে এই ব্যাপারগুলো সম্পর্কে কোন বিজ্ঞানী আলোচনা করেছেন বা কোন বিজ্ঞানী মতামত দিয়েছেন, উত্তরে অপশনে ধরো দেয়া আছে আইনস্টাইন, ম্যাক্সওয়েল, ম্যাক্স প্ল্যাঙ্ক, উত্তর কি হবে? ম্যাক্স প্ল্যাঙ্ক, ঠিক আছে? কিন্তু এর পরবর্তী প্রশ্নটা দেখো, যে এই যে কথাটা যে আলো নিরবচ্ছিন্ন নয়, বরং এটা কি হয়, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে বের হয় এবং কোয়ান্টাম শক্তি আমরা এখান থেকে পাই, এইটার উপর ভিত্তি করে বিজ্ঞানী আইনস্টাইন কিন্তু তার ফটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাখ্যা দিয়েছেন। তাহলে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই ব্যাখ্যাটার সাথে আবার কোন বিজ্ঞানীর নাম জড়িত? আইনস্টাইন। এখানে কিন্তু একটা ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে, ঠিক আছে? ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলেছেন? কোয়ান্টাম শক্তির কথা বলেছেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটের কথা বলেছেন, কিন্তু আইনস্টাইন সেখান থেকে ফটো ইলেকট্রিক ইফেক্টের কথা বলেছেন। তাহলে দুইজন বিজ্ঞানী ডিস্টিংগুইশড ওয়েতে কি করেছেন, এটা কিন্তু এখন মনে হচ্ছে সহজ কোনো ব্যাপারই না, বাট ট্রাস্ট মি, পরীক্ষার সময় যখন অনেক প্রেশার মাথায় থাকে, এই সিমিলার ইনফরমেশনগুলো থাকে, অপশানে দেখা যায় ওই ম্যাক্সওয়েল, ম্যাক্স প্ল্যাঙ্ক, আইনস্টাইন এবং এরাই ঘোরাঘুরি করছে, তখন কিন্তু কনফিউশন হয়ে যায়। তো আমি বারবার বলছি, এই জায়গাগুলো খুব ভালো করে সেট করে ফেলতে হবে মাথায়, বুঝে গেছে? আচ্ছা, তাহলে দেখো এই সূত্রটা আমরা এর আগের দিনও পড়েছি, যে শক্তি কিসের শক্তি? ফোটন কণার শক্তি, ঠিক আছে? এই আলো মানে কি? আলো মানে ফোটন কণা, এটা আমরা একদম ছোট্টবেলা থেকে জানি। তো এই ফোটন কণার শক্তি ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এইচ নিউ। নিউটা কি? নিউটা হচ্ছে বিকিরণের স্পন্দন সংখ্যা বা কম্পন সংখ্যা। তাহলে এখানে এই তো ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক, আমরা এর আগের দিনই ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবকটা পড়ে ফেলেছিলাম, মনে আছে কিনা তোমাদের? সেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34, কি জুল পার সেকেন্ড নাকি জুল সেকেন্ড? ইয়েস, জুল সেকেন্ড, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা না ম্যাক্সিমাম ইউনিটগুলো ওই সামথিং পার সামথিং এভাবে দেখে অভ্যস্ত। দেখো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তো সবসময় আমাদের ব্রেইনে ওই জিনিসটা খুব বেশি প্রচলিত, তো ওই জন্য এখানে এসে দেখা যায় অনেক সময় প্ল্যাঙ্কের ধ্রুবক নিচের কোনটি, ক নাম্বার অপশনে আমি দেই 6.626 ইন্টু 10⁻34 জুল পার সেকেন্ড।
ডিতে আমি দিয়ে রাখি 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এখন কেউ ধরো পরীক্ষায় খুবই খুশি, সে খুবই এক্সাইটেড, স্যার নার্ভাস সিস্টেম ভয়ঙ্কর লেভেলের অ্যাক্টিভ, সে কি করলো, দেখেই প্রথমেই আপু কই তো আছে, আর বাকিগুলো দেখে সময় নষ্ট করবো কেন, দাগায় দিলাম। তারপরে ও তো গুনে ফেলছে ওটাকে সঠিক হিসেবে, পরে দেখতেছে যে মার্কস তো যথারীতি মিলল না। কেন? কারণ তুমি সব অপশনস ইভ্যালুয়েট করো নাই ঠিক মতো। ঠিক আছে, আমি আগেও এই কথাটা অনেকবার বলেছি যে পরীক্ষার হলে একটা কঠিন জিনিস পারা ইজ ক্রেডিবল, এটা তোমাকে 100 জনের সামনে নিয়ে যায়। আর একটা সহজ জিনিস বাই মিস্টেক ভুল করা, তাড়াহুড়া করতে গিয়ে ভুল করা, কয়েক জায়গায় দাগানো, এই টাইপের ব্যাপার স্যাপারগুলো আসলে খুবই ডিপ্রেসিং, এবং এগুলো তোমাকে একেবারে 10,000 জনের পিছনে নিয়ে চলে যাবে। সো এই কাজগুলো করা যাবে না। ঠিক আছে, খুব কেয়ারফুলি জিনিসগুলো মনে রাখতে হবে। বারবার করে বলা হচ্ছে, এর আগের দিনের লেকচারেও বলেছি, আজকেও বলেছি। কেন? কারণ স্টুডেন্টরা এই জায়গাগুলোতে ভুল করে বেশি। ঠিক আছে, ওকে, তাহলে এটাকে আমরা কি বলি দেখো, এটাকে আমরা বলি প্ল্যাঙ্কের সমীকরণ। প্ল্যাঙ্কের সমীকরণ, এটা সুন্দর করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখান থেকে তেমন আর কিছু আপাতত লাগছে না। আর আমরা তো সবাই জানি স্পন্দনের ইয়ে হচ্ছে হার্টস, তাই না? কম্পন, স্পন্দন, এগুলোর সবগুলোরই ইউনিট হচ্ছে হার্টস। আশা করছি সমস্যা হবে না। ওকে, তাহলে দেখো নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ঝটপট দ্রুত একদম উত্তর দিয়ে ফেলো, দেখি সবচেয়ে ফার্স্ট কে উত্তর দেয়। কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলেছে। ওকে, একজন উত্তর দিয়ে ফেলেছে, পেয়ে গেছি তার উত্তর। কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? কে, সে আবার উত্তরটা সরিয়ে ফেললা নাকি রে? আমি ওয়েট করছি তাহলে, বাকিরা উত্তর দাও। সঠিক উত্তর কি? খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? একটু আগে পড়িয়েছি তাই না? মাগুরার কি ছিল বলো তো? অতি সুন্দর দৃশ্য, অবচেতন মন রাঙায়। আমি জানি যে এখনই তোমাদের মুখস্থ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, বাট তারপরেও আমরা পড়েছিলাম কি, মাগুরার অতি সুন্দর দৃশ্য, অবচেতন মন রাঙায়। এখানে বলেছে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। খেয়াল করে দেখো, মাগুরার এখানে মতে মাতে ওটা আমরা মহাজাগতিক ছিল, সুতরাং সেফ। মাগুরার রঞ্জন রশ্মি, তাহলে রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম ছিল, এটা আমাদের অ্যান্সার নয়। অতি সুন্দর দৃশ্য, দৃশ্য চলে এসেছে আগে, এটাও আমাদের উত্তর নয়। অবচেতন, অবলোহিত অবচেতন দিয়ে মনে রেখেছিলাম, এটাও আমাদের উত্তর নয়। অবচেতন মন রাঙায়, তাহলে মনতে ছিল মাইক্রোওয়েভ, রাঙায়তে হচ্ছে রেডিও ওয়েভ। যেহেতু রেডিও ওয়েভ অপশন নাই, সঠিক উত্তর কি? মাইক্রোওয়েভ, সিম্পল। ঠিক আছে, মাগুরার অতি সুন্দর দৃশ্য, অবচেতন মন রাঙায়। মাগুরার অতি সুন্দর দৃশ্য, অবচেতন মন রাঙায়। বুঝতে পেরেছো আমি কিভাবে গেলাম? সো আশা করছি যে সলভ করতে পারবা, এগুলো ইজি। একটু সময় লাগতে পারে, হয়তো তোমার মেমোরাইজ করতে একটু সময় লাগবে, বাট একবার যখন বুঝে যাবা ইটস গোয়িং টু বি ইজি। ওকে, আচ্ছা নেক্সটে, ওকে, নিচের কোনটি সত্য? এরা উত্তর দাও, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। এটা সঠিক উত্তর কি হবে? চেষ্টা করে দেখো এটা কি হবে সঠিক উত্তর। ওকে, আমি একজনের অ্যান্সার পেয়েছি,
লিটু, লিজা আক্তার লিটু উত্তর দিয়েছে। আচ্ছা দেখছি ঠিক আছে কিনা একটু দেখছি, বাট শি ইজ দ্য ফার্স্ট ওয়ান টু রেসিপ্রোকেট, সো থ্যাংক ইউ আপু। আর কেউ? ওকে, ওকে, ভেরি গুড। ভাইয়া কিন্তু এর আগেও ঠিক উত্তর দিয়েছিল, সাইফুল ভাইয়া, ঠিক আছে। তারপর তোমার উত্তরটা যেন কই গায়েব হয়ে গেল, আমি খুঁজে পাচ্ছিলাম না আর। ঠিক আছে, দুজনে সেম উত্তর দিয়েছে। ওকে, নতুন একজনের এন্ট্রি হলো, দ্যাট ইজ শেফাতুন্নেসা। সে বলছে যে ওকে ফাইন, যেহেতু আমি তিনজনকে পেয়েছি অলরেডি, ওকে বাকিরাও খুব ঝটপট উত্তর দিচ্ছে, ভেরি গুড, অ্যাবসলুটলি রাইট। সবাই যেহেতু সেম অপশন বলছে, ডেফিনেটলি লেট মি সি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একদম সহজ থেকে যাই, হ্যাঁ। দেখো, আমি একটু আগেই বলছিলাম যে নাম নিয়ে গন্ডগোল হওয়ার চান্সেস বেশি। দেখো, একটা অপশন সহ একদম তোমার কাছে নমুনা নিয়ে চলে এসেছি যে নাম নিয়ে ঝামেলা কোথায় হবে। ইকুয়াল টু এইচ নিউ, এই যে সূত্রটা, এটা কিন্তু আমরা মাত্রই পড়েছি, রাইট? তো কার সূত্রের আলোকে এটা পড়তেছিলাম? ম্যাক্সওয়েল না ম্যাক্স প্ল্যাঙ্ক? অবভিয়াসলি ম্যাক্স প্ল্যাঙ্ক। তো দেখো এখানে বলছে এটা ম্যাক্সওয়েলের সূত্র, সো দিস ইজ নট রাইট, ঠিক আছে, এটা তো ভুল গেল। এবার ই ইজ ইকুয়াল টু, আমরা জানি ই প্রপোর্শনালস টু নিউ, ঠিক আছে, এই যে এইখান থেকেই তো এটা অ্যান্সার করা যায়। আমি এইচটাকে যদি সরাই দেই, তাহলে এখানে আমি সমানুপাতিক চিহ্ন আনতে পারি, এইচ যেহেতু একটা ধ্রুবক, তাহলে ই সমানুপাতিক নিউ, এই সাইনটা তো নয়, তাই না? সো এটা যে ভুল, এটা আমি দেখে ভিজুয়ালাইজ করে বুঝতে পারছি। একটা মানে অপশনেই আরেকটা অপশনকে ঠিক বা ভুল প্রমাণ করার হিন্টসটা দিয়ে দেয়া আছে। আচ্ছা, প্রথম আর দ্বিতীয়টার মধ্যে যদি আমি খেয়াল করি, ফটো ইলেকট্রিক ক্রিয়া, খেয়াল করো আমরা এই যে বলতেছিলাম যে আচ্ছা ক্ষুদ্র প্যাকেট আকারে আলো বের হয়, বা হচ্ছে গিয়ে কোয়ান্টাম সংখ্যা, এই জিনিসগুলো আসলে কে আলোচনা করেছে? সেটা কিন্তু আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক আলোচনা করেছে। বাট ম্যাক্স প্ল্যাঙ্কের ওই আলোচনাটাকে ইউজ করে ফটো ইলেকট্রিক ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট কিন্তু দিয়েছিলেন বিজ্ঞানী আইনস্টাইন। সো দিস ইজ অলসো নট রাইট, ঠিক আছে। এখন ধরো কেউ বাকি তিনটা অপশন জানে না, নাই জানতে পারে, সে হয়তো 2.5.2 স্কিপ করেছে পরের, তারপরেও কি তার এটা পারা উচিত না? অবশ্যই। এখানে জিজ্ঞেস করেছে কোনটি সত্য, তাহলে দেখো তো, এইচ ইজ ইকুয়াল টু 6.626 ইন্টু 10 ইনভার্স 34 কি জুল সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই যে আমরা রিডবার্গ ধ্রুবক, এর তো পাচ্তেছি, ঠিক আছে। তো আশা করছি তোমরা সুন্দর, রিডবার্গ ধ্রুবক ভুল বলছি, সরি, প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা আশা করি তোমরা সুন্দর করে পারবে, ওকে। তো যারা যারা বি বলেছো, অনেকেই বলেছো, ইনফ্যাক্ট সবাই বলেছো, থ্যাংক ইউ সো মাচ, সবাই সঠিক উত্তর দিয়েছো। ওকে, মুভ অন। বোর পরমাণু মডেল থেকে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা। আমরা এর আগের দিন ওই যে বললাম, যখন পড়ছিলাম আমরা পড়েছিলাম যে কক্ষের কোণায় বর্ণ, সেখানে সবচেয়ে শেষে ছিল বর্ণালী সৃষ্টি, এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এই বর্ণালী সৃষ্টি রিলেটেড বিষয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। যা বলি তাই করি। সো হিয়ার ইট ইজ, বোর পরমাণু মডেল থেকে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা আমরা পেলাম। দেখো, আমরা এটা খুব ভালো করে জানি যে বিজ্ঞানী বোর কিন্তু এক পরমাণু, এক পরমাণু বিশিষ্ট, মানে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর তোমার হচ্ছে বর্ণালী ব্যাখ্যা করতে পেরেছিলেন, তাই না? আমরা বেশ কয়েকটা উদাহরণ দেখেছিলাম। উনি কিন্তু 2 বা 3 হচ্ছে ইলেকট্রন বিশিষ্ট কিছুর বর্ণালী ব্যাখ্যা করতে পারেন নাই, কিন্তু এই কাজটা করতে গিয়েও উনি কিন্তু আমাদের জন্য খুব সুন্দর কিছু তথ্য দিয়ে গিয়েছেন। সেটা কি? আচ্ছা, এই জায়গাটা থেকে আমরা একটু মুভ করে চলে আসতে চাই এই সিরিজগুলোতে, ঠিক আছে। তো দেখো, এই সিরিজগুলোর ব্যাখ্যা পড়ার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ক্লিয়ার কনসেপ্টটা কি? ধরো এটা হচ্ছে হাইড্রোজেন, হ্যাঁ, এটা হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস। তো হাইড্রোজেনের একটা ইলেকট্রন এই কক্ষপথে বসে আছে, অ্যান্ড হাইড্রোজেনের এটা হচ্ছে সেকেন্ড কক্ষপথ, এটা হচ্ছে থার্ড কক্ষপথ, এটা হচ্ছে ফোর্থ কক্ষপথ, এরকম তুমি ফিফথ, সিক্স, সেভেন্থ যত খুশি নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই যে ইলেকট্রন, এই হচ্ছে দুষ্ট, বুঝছো, এক জায়গায় স্থির থাকতে চায় না, সবসময় দুষ্টামি করে, এদিক যায় ওদিক যায়, একবার উচ্চ থেকে নিম্ন, নিম্ন থেকে উচ্চতে যাচ্ছে। তো এটা আমি তোমাদেরকে গতদিন বলছিলাম না, যে ইলেকট্রন বা যে কোনো কিছু যখন নিচু থেকে উঁচুতে যেতে চাইবে, ঠিক আছে, নিম্ন থেকে উচ্চতে যেতে চাইবে, তখন তাকে কিছু একটা অর্জন করতে হবে, তাই না? তাহলে তখন শক্তি কি করতে হবে? শোষণ করতে হবে। বাট যখন সে উচ্চ থেকে নিম্নতে আসবে, তখন আবার সে সেই শক্তিটা ছেড়ে দিয়ে তাকে উচ্চ থেকে নিম্নতে আসতে হবে। তো আমাদের এক্ষেত্রে শোষণ আর বিকিরণ বর্ণালী সৃষ্টি হয় যখন
ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে ভ্রমণ করে। ধরো এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, ঠিক আছে? তাহলে ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে, ধরো 1 থেকে 2 এ গেল, বা 1 থেকে 3 এ গেল, বা 1 থেকে 4 এ গেল, যখন নিচু থেকে উঁচুতের দিকে যাচ্ছে, তখন সে কি করছে? শক্তি শোষণ করছে। শোষণ করে কি বর্ণালী সৃষ্টি করছে? শোষণ বর্ণালী সৃষ্টি করছে, ঠিক আছে? আবার যখন ইলেকট্রন উল্টো কাজটা করে, অর্থাৎ ধরো সে উচ্চ কোনো একটা জায়গা থেকে, ধরো 4 থেকে 3 এ আসলো, বা 4 থেকে 2 এ আসলো, বা 4 থেকে 1 এ আসলো, তখন সে কি করে? শক্তি বিকিরণ করে দেয়, এবং বিকিরণ করে সে কি তৈরি করে? বিকিরণ বর্ণালী সৃষ্টি করে, এবং এই বর্ণালীর ভিতরে ক্ষুদ্র 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 অনেকগুলো রেখা তৈরি হয়, ঠিক আছে? তো সেসবের আবার কিছু তরঙ্গ দৈর্ঘ্য থাকে, সেখান থেকে কিছু অঞ্চল সৃষ্টি হয়, ঠিক আছে? এইগুলো নিয়ে আমাদের পড়াশোনা বেসিকলি। তো আমরা সবসময় মনে রাখবো যে এই যে বর্ণালী, এই বর্ণালীগুলো আমাদের জন্য বিভিন্ন সিরিজ ক্রিয়েট করেছে। দেখো, খেয়াল করে দেখো, আমরা এখানে N1, N2 দিয়ে বেশ কিছু জিনিসপত্র তোমাদের জন্য রেকর্ড করেছি। এখানে প্রথম সিরিজের নাম হচ্ছে লাইমেন সিরিজ। লাইমেন সিরিজের ক্ষেত্রে কি হয়? N1 is equal to 1, N2 is equal to 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তাহলে ব্যাপারটা আসলে কেমন হয়ে যাচ্ছে? আপু ক্লামজি লাগছে, কি বলছেন বুঝি না। সহজ করে একদম সিম্পলি বলবো, মেডিকেল ভর্তি পরীক্ষার আলোকে মনে রাখো। সেটা হচ্ছে, ধরো উচ্চতর যে কোনো একটা কক্ষপথ থেকে ইলেকট্রন যখন লাফ মেরে প্রথম কক্ষপথে চলে আসবে, তখন সে যে বিকিরণ বর্ণালীরা সৃষ্টি করবে, সেইটাই হচ্ছে লাইমেন সিরিজ। সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? উচ্চতর যে কোনো কক্ষপথ থেকে, কিন্তু তার ল্যান্ডিং পয়েন্টটা কি? ল্যান্ডিং পয়েন্ট হচ্ছে ফার্স্ট কক্ষপথ, প্রথম কক্ষপথ। তখনই আমরা সেই সিরিজটাকে কি বলছি? লাইমেন সিরিজ বলছি। এই জন্য N1 is always 1, ঠিক আছে? N2 তোমাকে প্রশ্নে বলে দেবে যে হয়তো দ্বিতীয় কক্ষপথ থেকে এসেছে, বা তৃতীয় থেকে এসেছে, বা চতুর্থ থেকে এসেছে, বা পঞ্চম থেকে এসেছে। বুঝে গেল? আচ্ছা, এখন যখন এই ঘটনাটা সে ঘটাচ্ছে, যে এই N2 থেকে সে N1 এ চলে আসলো, তখন দেখো সে যে অঞ্চলটা সৃষ্টি করে সেটা হচ্ছে অতি বেগুনি অঞ্চল। এখন বলো তো, অতি বেগুনি কি দেখা যায়? দেখা যায় না। আবার ধরো ইলেকট্রন কি করলো, এবার ও ডিসাইড করছে যে ও যে কোনো একটা, ধরো 2 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, সবকিছু থেকে ও চলে আসবে হচ্ছে 2 নাম্বারে, ঠিক আছে? তার মানে ওর ল্যান্ডিং পয়েন্টটা কি? 2। N1 কি? 2। N2 ইট কুড বি এনিথিং। ও চাইলে অষ্টমটা থেকেও জাম্প করে চলে আসতে পারে 2 নাম্বারে, ও চাইলে চতুর্থটা থেকেও চলে আসতে পারে, ও চাইলে পঞ্চমটা থেকেও চলে আসতে পারে, ঠিক আছে? যেখান থেকে আসুক, এটা তোমাকে প্রশ্নে বলে দেওয়া হবে। প্রশ্নে তোমাকে যেখান থেকে আসবে বলবে, সেটাই তোমার N2, কিন্তু যে সিরিজ উল্লেখ করবে সেই সিরিজটা তোমার N1। বুঝে গেছে? তাহলে ধরো আমি বলতেছি এখানে যে চতুর্থ কক্ষপথ থেকে ইলেকট্রন জাম্প করে চলে আসছে হচ্ছে 2 নাম্বার কক্ষপথে। তাহলে সে কি সিরিজ সৃষ্টি করবে? সে সৃষ্টি করবে হচ্ছে বামার সিরিজ, ঠিক আছে? এবং এখানে N1 কি হবে? 2, কারণ বামারের জন্য N1 অলওয়েজ 2। N2 কি আমি উল্লেখ করে দিছি, সে চতুর্থ থেকে আসছে, তাহলে N2 হচ্ছে 4। কথাটা কি বোঝা গেছে? তো এখানে যে বর্ণালীটা সৃষ্টি হবে, সেটা কেমন অঞ্চল তৈরি করবে দেখো তো? দৃশ্যমান অঞ্চল। দৃশ্যমান নামেই পরিচয়, তার মানে এটা তুমি চোখে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এরপরে ধরো আমি তোমাকে বললাম যে চতুর্থ কক্ষপথ থেকেই আসবে, কিন্তু এবার ইলেকট্রন কোথায় এসে ল্যান্ড করবে জানো? চতুর্থ থেকে ও তৃতীয়তে চলে আসবে। তাহলে ওর N2টা চতুর্থ, বাট N1টা এবার কি? তৃতীয়। ল্যান্ড করছে কোথায়? 3 নাম্বারে এসে ল্যান্ড করছে। তাহলে দেখো তো, N1 3 কার জন্য? প্যাসচেন সিরিজের জন্য, ঠিক আছে? তাহলে এখানে N1 এর মান 3, N2 হচ্ছে 4। বা ধরো আমি যদি বলি যে সে ষষ্ঠ থেকে তৃতীয়তে এসছে, তাহলে N1 কি? 3, আর হচ্ছে N2 হলো ষষ্ঠ, মানে 6। বোঝা গেছে? তো তখন সে কি তৈরি করে? তখন সে অবলোহিত অঞ্চল সৃষ্টি করে, এবং গুড নিউজ হচ্ছে এরপরে যা আছে সবগুলোতেই সে অবলোহিত অঞ্চলই সৃষ্টি করে, এবং অবলোহিত অঞ্চলও কিন্তু আমরা দেখতে পারি না। তাহলে শুধুমাত্র বামার হচ্ছে দৃশ্যমান সিরিজ, ঠিক আছে? তার মানে কোনো একটা ইলেকট্রন যে কোনো কক্ষপথ থেকে যদি 2 নাম্বার কক্ষপথে চলে আসে, তাহলে যে বর্ণালীটা সৃষ্টি হয় সেটা দৃশ্যমান অঞ্চল তৈরি করে। সেটা আমাদের ভিজুয়াল যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে থাকে, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাই। বুঝা গেছে আমার কথা? এইটুকু বুঝছো কিনা বলো তো? এই সিরিজের বিষয়টা N1 আর N2 এই কথাটুকু বুঝছো কিনা? কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি তুমি বুঝে যাও, আই থিঙ্ক তুমি ম্যাথ করতে পারবা, সমস্যা হবে না। বুঝেছো?
বুঝতে পেরেছো তোমরা N1 N2 কিভাবে পেলাম? বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। ওকে, বুঝেছো, ভেরি গুড। এখন আসো, এই টপিকটা থেকে তোমার 2-3 টাইপের এমসিকিউ আসতে পারে। ফার্স্ট অফ অল সিরিজগুলো ইটসেলফ, তো তোমাকে কিন্তু সিরিজটা সিরিয়ালি মুখস্থ করতে হবে। লাইমেন, বামার, প্যাশ্চেন, লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্রাকেট, ফান্ড, আর হচ্ছে লাস্টে হ্যামফ্রিজ। হ্যামফ্রিজটা অতটা ইম্পর্টেন্ট নয়, আই থিঙ্ক লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্রাকেট, ফান্ডের মধ্যেই বা ফুন্ডের মধ্যেই শেষ করবে, ঠিক আছে? তো এটা তুমি সিরিয়ালি মুখস্থ করার গুরুত্বটা কি? যখনই আমি তোমাকে লাইমেন বলছি, তোমার N1 এর মান 1, বামার বলছি N2 এর মান 2, মানে N1 এর মান 2, যখনই আমি প্যাশ্চেন বলছি N1 এর মান 3, যখনই আমি হচ্ছে গিয়ে তোমার ব্র্যাকেট বলছি তখনই N1 এর মান 4, যখন আমি হচ্ছে গিয়ে তোমার ফোন বলছি তখনই হচ্ছে N1 এর মান 5। বোঝা গেছে? তাহলে এটা তোমার সিরিয়াল মেনটেন করে মুখস্থ করা ম্যান্ডেটরি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড টাইপের কোয়েশ্চেন এখান থেকে কি আসতে পারে? আপু, কোন সিরিজ কি ধরনের অঞ্চল সৃষ্টি করে? খুবই সহজ আপু, বামার দৃশ্যমান, বামার দৃশ্যমান, লাইমেন অতিবেগুনি, বাকি যা আছে সব অবলোহিত। তাহলে আমি দুটা মনে রাখবো, লাইমেন অতিবেগুনি, লাইমেন অতিবেগুনি, লাইমেন অতিবেগুনি, বামার দৃশ্যমান, এ বাদ বাকি যা আছে সব কিছু অবলোহিত। তো দেখো আমরা কিন্তু 2 টাইপের এমসিকিউ ক্র্যাক করে ফেলছি, 2 টাইপের এমসিকিউ ক্র্যাকড, এখান থেকে প্রশ্ন আসে। ওকে, এখন ধরো আরেকটু আনলাইকলি যে প্রশ্নটা, যেটা একটু কম আসতে দেখেছি আমি বাট আসে, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে কোন সিরিজ কত সালে আবিষ্কৃত হয়েছে এবং আবিষ্কারকের নাম, এটা হচ্ছে ইটস লাইক যে আবিষ্কার করেছে তার নামেই সিরিজের নাম। তো লাইমেন সিরিজ কে আবিষ্কার করছে? লাইমেন। বামার সিরিজ কে আবিষ্কার করছে? বামা। তো আবিষ্কারকের নাম দিয়েই আসলে সিরিজের নাম, সেটা আলাদা করে মনে রাখার কিছু নাই, বাট সালগুলো একটু মনে রাখতে হবে। এখন এই সালের মধ্যে, আচ্ছা সালের মধ্যে দেখো, লাইমেন 1906, বামার 1885, প্যাশ্চেন 1909, সরি 1908, ব্র্যাকেট হচ্ছে 1922। এই জায়গায় একটু ঝামেলা আছে, এখানে হচ্ছে ফুন্ড সিরিজ হাজারি স্যারের বইয়ে দেয়া 1924, বাট গুহ স্যার বলেছে 1929। তুমি দুটাই মাথায় রাখবা, অপশানে যা থাকবে বুঝতে হবে সেই বই থেকে প্রশ্ন হয়েছে, সেটা হবে উত্তর। হ্যামফ্রিজটা দেওয়া নাই, এটা হবে 1953, ঠিক আছে? এটা হবে 1953। আর এখানে একটা খুব সুন্দর জিনিস আছে যেখান থেকে কিন্তু প্রশ্ন আসে, কেউ কি নোটিস করেছো সে প্যাটার্নটা কি? ব্যাপারটা কিন্তু এরকম না যে যেই সিরিজের N1 1 বা যেটা প্রথম সিরিজ সেটাই সবচেয়ে প্রথমে আবিষ্কৃত হয়েছে। খেয়াল করেছো কিনা দেখো তো, বামার সিরিজের আবিষ্কার হওয়ার সাল হচ্ছে 1885, কিন্তু লাইমেন হয়েছে 1906। তার মানে বামার যদিও N1 2 থাকে বা বামার যদিও দৃশ্যমান, বামার যদিও 2 নম্বরে আছে, কিন্তু সর্বপ্রথম আবিষ্কৃত সিরিজের নাম কি? বামার সিরিজ। এই প্রশ্নটা আমি আসতে দেখেছি। সো আবিষ্কার থেকে যদি প্রশ্ন আসে, ধরো সালগুলো আসার চান্সেস কম, কারণ ইদানিং সাল খুব একটা আসে না, আসলেও তুমি এখান থেকে সুন্দর করে মনে রাখতে পারছো। বাট যদি বাই চান্স তোমার এমন হয় যে সাল বা আবিষ্কার রিলেটেড কোয়েশ্চেন আসবে, তাহলে এই কোয়েশ্চেনটা আসার চান্স অনেক বেশি যে সর্বপ্রথম আবিষ্কৃত সিরিজের নাম কি, ঠিক আছে? তো সবাই ভাবে আছে লাইমেন 1 নম্বরে আছে, লাইমেন, তাহলে উত্তর হবে নো। মনে রাখতে হবে বামার সিরিজ সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল। বুঝে গেছে? তাহলে আমরা মোটামুটি বুঝে ফেলছি যে আমাদের কোন সিরিজের N1 এর মান কত আর N2 কিভাবে আমরা পাবো, M2 বলে দিবে। পাশাপাশি আমরা এটা বুঝে ফেলছি যে কোন সিরিজ কি ধরনের অঞ্চল সৃষ্টি করে, আমাদের মাথায় ঢুকে গেছে। লাস্টলি আমি এখানে দেখে দেও ইনফরমেশন দিয়ে দিয়েছি যে কোন সিরিজ কবে আবিষ্কৃত হয়েছে। আশা করছি এটা 2-1 বার দেখলে হয়ে যাবে। বাট এখান থেকে একটা কথা ভোলা যাবে না, দ্যাট ইজ যে সর্বপ্রথম আবিষ্কৃত সিরিজের নাম কি? বামার সিরিজ। বুঝতে পেরেছো? সর্বপ্রথম আবিষ্কৃত সিরিজের নাম হচ্ছে বামার সিরিজ। ওকে, এখন আসো এখানে চলে আসি। দেখো এটা কিন্তু সুন্দর একটা জায়গা না, এটা হচ্ছে একটা ম্যাথ। ওকে, এই ম্যাথটা আমরা কিন্তু, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? ওকে, ঠিক আছে। এই ম্যাথটা আমরা কিন্তু তোমার মোটামুটি ধরে নিতে পারো যে মেডিকেল ভর্তি পরীক্ষা স্টাইলে সলভ করব। এখন দেখো এই কথাটা বলার গুরুত্ব কি, এখান থেকে কি ধরনের ম্যাথ আসে? ফার্স্ট অফ অল ম্যাথ দেয় কিরকম, যে ধরো তোমাকে বলে দিবে যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে এসেছে। তাহলে চতুর্থ থেকে দ্বিতীয়তে এসেছে, ও কোথা থেকে আসলো সেটা ওর N2, কোথায় এসে ল্যান্ড করেছে সেটা ওর N1, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে
তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এটা আমরা সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। ওই তরঙ্গ দৈর্ঘ্যটা কোন অঞ্চলে আছে, তুমি যদি তরঙ্গ দৈর্ঘ্যটা জানো তাহলে সেটা রেঞ্জটা দিয়ে তুমি অঞ্চলও, ওই যে মনে আছে আমরা পড়ে ফেলছিলাম একদম শুরুতে যে কোনটা কোন রেঞ্জে থাকে, এটা সুন্দর করে বের করে ফেলতে পারবে। এবং ইভেনচুয়ালি এখানে তিনটার বাইরে আসবে না, এখানে কি কি আসবে, এখানে হয় তোমার হচ্ছে অতিবেগুনি আসবে, না হয় বামার আসবে, নাহলে হচ্ছে অবলোহিত। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বামারই আসতে দেখেছি। আবার অনেক সময় বামার যেহেতু দৃশ্যমান, দেখো ওখানে কিন্তু বেনি আসহ কলাও আছে, খেয়াল করেছো কিনা, বামারের ক্ষেত্রে বেনি আসহ কলা, তার মানে কোনো একটা নাম্বার দিয়ে তোমাকে বলতে পারে কোন রঙের দৃশ্যমান আলো, কোন রঙের দৃশ্যমান আলো। তাহলে তুমি যদি বেনিয়া সহ কলার রেঞ্জটা মুখস্থ করে ফেলতে পারো তাহলে এক্স্যাক্টলি রংটাও তুমি পাবা। ওকে, তাহলে এই টাইপের প্রশ্ন এখান থেকে ম্যাথ আকারে আসে। এটা কিন্তু ফার্স্ট জায়গা যেটা তোমার হচ্ছে সৃজনশীলের জায়গা। এই যে আমি চলে আসছি যে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন তো নিব, প্যারালালি আমি বলে দিই তোমাদেরকে যে এখান থেকে সৃজনশীল আসার প্রবাবিলিটি বেশি। এতক্ষণ যা পড়েছি এই জায়গা থেকে তোমার জন্য একটা সৃজনশীল হতে পারে এবং হয়, ঠিক আছে। এই দ্বিতীয় অধ্যায়ের এই জায়গা থেকে একটা সৃজনশীল, পূর্ণাঙ্গ সৃজনশীল অনেক সময় হয়। এখানে দুইটা ভাষায় তোমার কাছে প্রশ্নটা আসতে পারে। এক, ওই যে বললাম যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে এসেছে, তাহলে তার ক্ষেত্রে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে বের করো। দৃশ্যমান অঞ্চলে যদি আসে, যেহেতু দ্বিতীয়তে এসেছে তার মানে বামার সিরিজ, তাহলে বামার সিরিজ হলে দৃশ্যমানই হবে। ওই রেঞ্জটা থেকে তোমাকে বলতে পারবে কি রঙের হবে, সেটাও তুমি বের করে ফেলতে পারবা। এই ধরনের প্রশ্ন হয় আর কি, বুঝছো, সৃজনশীলের জন্য। আবার একটু ভাষাগত পরিবর্তন করেও দেওয়া যায়, বলতে পারে যে বামার সিরিজের দ্বিতীয় লাইনের জন্য, অনেক সময় বলে অমুক সিরিজের এততম লাইন, অমুক সিরিজের এততম লাইনের জন্য তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এটা ব্যাপার নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তোমাকে বলে দিয়েছে বামার সিরিজ, তাহলে তোমার N1 ইজ ভেরি মাচ ফিক্সড। কত, সেটা হচ্ছে 2। কততম লাইন, দ্বিতীয় লাইন, তাহলে তুমি 2 এর সাথে কততম সেটা যুক্ত করে দাও, তাহলে N1 প্লাস যততম লাইন বলবে, আমরা বলি যে N1 প্লাস যততম লাইন ইজ ইকুয়াল টু N2, ঠিক আছে। তাহলে তোমাকে বলতে পারে যে বামার সিরিজের দ্বিতীয় লাইনের জন্য, তাহলে তোমার N2 এর মান হবে 4। N1 ইজ 2 প্লাস 2 4। তোমাকে যদি বলে বামার সিরিজের তৃতীয় লাইনের জন্য, তাহলে N1 2 প্লাস যততম লাইন বলেছে সেটা যোগ করে দাও, তাহলে N2 এর মান তো সেটা চলে আসবে, ঠিক আছে। এভাবে ভাষাগত ব্যাপারেও চলে আসে। সো এরপরে ধরো মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে এই প্রশ্নটা দিয়েছে, দেওয়ার সম্ভাবনা একটু কম আছে, বাট দেয়। কম বললে যে দিবে না ব্যাপারটা এরকম না, দিয়ে দেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি একটু দুঃখ পাওয়ার একটা ব্যাপার আছে, বিকজ আপু দেখেন তো এখানে নাম্বারগুলো জানি কেমন কেমন, তাই না। আমরা যদি এইচএসসিতে এই জায়গা থেকে প্রশ্ন পাই, আমার মনে আছে আমি খুবই খুশি হয়ে যেতাম, কারণ এই জায়গা থেকে প্রশ্ন সহজ, N1 N2 মান বসায় রসায় লসাগু করে টোরে ক্যালকুলেটর চাপলে আমার উত্তর হয়ে যায়। বাট এই যখন মেডিকেলে সেম অঙ্কটা আসে তখন আবার একটু প্যারা, কারণ আপু এই সময় তো আমার ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর চাপলেই যে হয়ে যায় ব্যাপারটা তো আর সেটা রইল না। তাহলে আমাকে যেটা করতে হবে একটু টোটকা শিখতে হবে। এবং তোমাদেরকে আমি এই ম্যাথের ব্যাপারে এই কথাটা একটু বলে দিই, হ্যাঁ। মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ম্যাথগুলো, সেটার 3টা ক্রাইটেরিয়া থাকতে হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া, ম্যাথগুলো অবশ্যই 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 30 সেকেন্ডের আন্ডারে হয়ে যাবে এরকম টাইপের ম্যাথ। নাম্বার 2, যদি অনেক বড় ম্যাথও হয় যেটা করতে হয়তো বা তোমার 2-3 পেজ লাগবে, সেটাও ইভেনচুয়ালি কোনো একটা টোটকা ব্যবহার করে তুমি 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা, ঠিক আছে। অ্যান্ড নাম্বার 3, এই ম্যাথগুলো তোমার মোটামুটি প্রিভিয়াস ইয়ারের একটা রিপিটেশনে হয়, মানে দেখা গেছে যে প্রিভিয়াস 10 ইয়ার্স 20 ইয়ার্স তুমি যদি সলভ করো, ওই সময় যে রকম ম্যাথগুলো এসেছিল ওই সেম ম্যাথের প্যাটার্নটাকেই ফলো করে এবং বইয়ের ভিতর থেকেই আসে। সো মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাথটা তুলনামূলক সহজ। এখন 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারা যায় এরকম টোটকা আমি তোমাদেরকে দিতে চলেছি এই ম্যাথটার জন্য, ঠিক আছে। তো যেহেতু টোটকা, টোটকা মানে একটুখানি মানে লুপ হোলস থাকবে, ওটা নিয়ে তোমরা বেশি চিন্তা করবা না, টোটকাটা শিখো, ঠিক আছে। টোটকাটা শিখো, আমি আগেই বলে নিচ্ছি দিস ইজ নট পারফেক্ট, দিস ইজ আ টোটকা। সো টোটকা দিয়ে তোমার জাস্ট অপশনটা চিনতে পারা হলো ব্যাপার, ঠিক আছে। আমি আগে প্রশ্নটা লিখে ফেলি। ধরো আমি বললাম যে হাইড্রোজেন এর ইলেকট্রন, হাইড্রোজেনের ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসছে, হ্যাঁ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য কত। ধরো আমি অপশন দিলাম ক নাম্বারে 512, খ নাম্বারে
486, গ নাম্বারে 670, আর ঘ নাম্বারে কথার কথা 807 বা 808, যাই ধরো না কেন, ঠিক আছে? তো কোনো নাম্বারই কিন্তু এগুলো আমার মুখস্থ করা না, জাস্ট বানিয়েছি, জাস্ট মাত্রই তোমাদের সামনে জেনারেট করলাম। সো ডোন্ট মাইন্ড, এক্স্যাক্ট অ্যান্সার আমাদের চাইও না, আমি জাস্ট তোমাকে জানাতে চাই যে কিভাবে তুমি সঠিক উত্তরের সবচেয়ে কাছে পৌঁছাবে। দ্যাট ইজ মাই গোল টুডে, ওকে? আচ্ছা, এখানে আসো, আমি আগে চলে আসি যে হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন রেখার তরঙ্গ সংখ্যা নিম্নোক্ত বামার রিডবার্গ সমীকরণ হতে পাওয়া যায়। বামার রিডবার্গ সমীকরণটা হচ্ছে এইটা, সমীকরণটা হচ্ছে এইটা, যেখানে 1/λ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ইজ ইকুয়াল টু নিউ বার কম্পাঙ্ক জেনারেলি চায় না, আমরা সবসময় তরঙ্গ দৈর্ঘ্যই চাই। তাহলে 1/λ ইজ ইকুয়াল টু আর এইচ মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক, আর এইচ মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক, ঠিক আছে? খেয়াল রেখো, এখানে কিন্তু স্মল এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর ক্যাপিটাল এইচ মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক, ভুল করা যাবে না। এবং 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন দেখো, অনেক সময় পোলাপাইন আমাকে বলে যে আপু n1 n2 গন্ডগোল হয়ে যায়, এত বলি তাও গন্ডগোল হয়ে যায়। এখানে একটা আরেকটা টোটকা দেখে নাও, এখানে খেয়াল করেছো কিনা 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এবং জিনিসটা আসে কিসে, মিটারে আসে, তার মানে এটা একটা দৈর্ঘ্য, তাই তো? দৈর্ঘ্য কি কখনো মাইনাসে হতে পারে? ইজ ইট ইম্পসিবল? না। সো আমরা কি করি, এখানে অলওয়েজই ছোটটা বসাই, n1 অলওয়েজ ছোট হয়, কারণ ছোটবেলায় পড়েছো কিনা আমি জানি না, যে লব আর হর এই দুটো নিয়ে কিছু একটা রিলেশন পড়েছিলা, যে যদি লব সমান হয়, যার হর ছোট সেই বড়, রাইট? বা উল্টোটা যখন আমরা পড়েছিলাম, খেয়াল আছে কিনা এই জিনিসটা? তাহলে এক্ষেত্রে তুমি যদি এখানে ছোটটা বসাও, তাহলেই অ্যাজ এ হোল এটা বড় হবে, এটা থেকে এটা বিয়োগ করলে একটা পজিটিভ ভ্যালু তুমি পাবা। সো পরীক্ষার হলে এই টোটকাও তুমি ব্যবহার করতে পারো, দিস ইজ ইয়োর ফার্স্ট টোটকা। আমি কিন্তু এক্সপ্লেইন করেছি ব্যাপারটা কি, n1 কি হবে, যেখানে এসে ইলেকট্রন ল্যান্ড করবে। স্টিল পরীক্ষার হলে তোমার মনে নাই, তোমার মাথা ঘুরছে, তোমার কিছু মনে থাকতেছে না, ঠিক আছে, নো প্রবলেম, তুমি দেখবা ছোটটা বসাই দেবা n1 এর জায়গায়, ওকে? এটা টোটকা, বাই দ্য ওয়ে। এখন আসো, এক্ষেত্রে আর এর মানটা কি দিয়েছে, 1.09678 ইন্টু 10⁻² ন্যানোমিটার ইনভার্স। এই সেম মানটাকে আমি যদি মিটার ইনভার্সে করতে চাই, তাহলে 10⁻, আই থিঙ্ক 7, আর মিটার ইনভার্স 10⁵ সেন্টিমিটার ইনভার্স। এই ভ্যালুগুলো মনে রাখতে হবে, এখানে যা তাই থাকবে, হ্যাঁ, এখানে যা তাই থাকবে, 1.09678 ইন্টু 10⁻² ন্যানোমিটার ইনভার্স, 10⁻7 মিটার ইনভার্স, এবং 10⁵ সেন্টিমিটার ইনভার্স। আশা করছি এই ভ্যালুগুলো একটু তোমরা মনে রাখবা, ঠিক আছে? ভ্যালুগুলো একটু মনে রাখবা, ওকে? এখন আসো, বুঝতে পারছো কিনা সবাই? আমরা অঙ্কের দিকে যাই, ঠিক আছে? দেখো, এই যে অঙ্কটা, এটাই সলভ করব। তো আমাকে এখানে বলে দিচ্ছে যে ল্যামডা কত হবে, তাহলে 1/λ ইজ ইকুয়াল টু RH 1/, এখানে আমার বলে দেয়া আছে যে ও চতুর্থ থেকে দ্বিতীয় কক্ষপথে এসছে, তাহলে n1 এর মান 2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। ক্লিয়ার? আশা করছি কোনো সমস্যা নেই। তো এই জায়গায় তো আমাদের হয়েই যাবে RH ইন্টু এটা 1/4 মাইনাস 1/16, তাহলে RH 16 নাও কমন, তুমি 16 নিলে 4 মাইনাস 1 3, তাহলে এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? এই পর্যন্ত আসা যে কোনো মানুষের জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে তোমার কাছে ক্যালকুলেটর নাই, আর তুমি যদি RH এর এই ভ্যালুটা এখানে বসাতে যাও, ঠিক আছে, তাহলে ঝামেলা যেটা হবে, তুমি কোথাও পৌঁছাতে পারবে না, কারণ RH এর এই ভ্যালুটা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট করা আমাদের মতো সাধারণ মানুষের জন্য একটু ডিফিকাল্ট। আমাকে যেটা করতে হবে, ওই যে বললাম টোটকা অ্যাপ্লাই করতে হবে। কি টোটকা? দেখো, এই জিনিসটাকেই, হ্যাঁ, এই জিনিসটাকে এখানে 1.09678, এই জিনিসটাকে আমি লিখতে পারি না যে 10.96, পরে অনেকগুলো নাম্বার আছে, ইন্টু 10⁶, লিখতে পারি কিনা বলো তো? এই জিনিসটাকে আমি এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে এই জিনিসটাকে যদি আমি এটা লিখতে পারি, এখানে আমি 10⁶ আপাতত মাথা থেকে বাইরে রাখছি, এটা নিয়ে চিন্তাই না করি, বাট এই ভ্যালুটুকু খেয়াল করো তো,
10.96, এই 10.96 মানেই তো 11, রাইট? ইটস ভেরি ক্লোজ টু 11। তো আমি এটাকে এইভাবে 11 ধরে নিতে পারি। খেয়াল করেছো? তাহলে আমি এত বড় ভ্যালুটাকে শর্টকাটে 11 বানিয়েছি। কিভাবে বানালাম আবারও বলি, আমি কিছুই করি নাই। এখানে যে মিটারের মার্কটা ছিল সেটা হচ্ছে 1.09678 ইন্টু 10⁻7। তাহলে আমি জাস্ট দশমিককে এক ঘর শিফট করেছি, যার কারণে 10⁻6 হয়েছে, আর এখানে 10.96 এসছে। এই 10.96 ইজ ভেরি মাচ ইকুইভ্যালেন্ট টু 11। তাহলে এখানে আমি এখন যেটা করতে চাই, আরএইচকে সরিয়ে 11 বসাতে চাই। তাহলে আরএইচকে সরিয়ে আমি যদি 11 বসাই, ইভেনচুয়ালি আমি লিখতে পারি না 33 ডিভাইডেড বাই 16। সমস্যা আছে? 3 11 33 বাই 16। এখন 3 11 33 বাই 16 এটা আসলে কি? 3 11 33 বাই 16 এটা আসলে 1 ভাগ ল্যামডার মান আসছে, তাই তো? এটাকে যদি আমি দশমিকে কনভার্ট করি, দেখো 16 দুগুণী 32, 16 দুগুণী 32, বাট এখানে আছে 33, তার মানে দশমিকে কনভার্ট করলে 1 ভাগ 2 পয়েন্ট সামথিং 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 আসতে হবে। কারণ যদি এটা আমি যদি আমি এটা কি করতাম, কি করলাম আমি এটা, আচ্ছা শুধু এটা ল্যামডা নিয়ে নাও, ভুল হয়ে গিয়েছে, ল্যামডা, ঠিক আছে, ল্যামডা। তাহলে খেয়াল করো, এইদিকে আমি কি করেছি, ব্যস্তানুপাতটা ঠিক করে দিয়েছি। তাহলে এটাও উপরে কি আসতেছে, 16 ভাগ 33, 16 ভাগ 33, দ্যাট ইজ প্রিটি মাচ 1 ডিভাইডেড বাই 2 পয়েন্ট সামথিং 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 সামথিং। ঠিক আছে, আমি কি করলাম আবার বলি, 1 ভাগ ল্যামডা ইজ ইকুয়াল টু কি এসছিল আমার, 1 ভাগ ল্যামডা ইজ ইকুয়াল টু এসছিল 1 ভাগ ল্যামডা ইজ ইকুয়াল টু এসছিল 33 ভাগ 16। আমি জাস্ট ওটাকে কি করেছি, ল্যামডা ইজ ইকুয়াল টু 16 ভাগ 33 করেছি, আর কিচ্ছু না, ঘুরাই দিয়েছি, উল্টাই দিয়েছি, ব্যস্তানুপাত করেছি। এখন এই জিনিসটা 16 ভাগ 33, ইটস প্রিটি মাচ ক্লোজ টু 0.5 সামথিং 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 সামথিং, রাইট? 0.5 সামথিং। তাহলে আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আমি একটু কমেন্টস চেক করি, এই জায়গায় প্যাচ না লাগুক। আচ্ছা, এখানে যতটুকু করেছি তোমরা বুঝেছো কিনা, যতটুকু করেছি বুঝেছো কিনা? এই পর্যন্ত তো আশা করি বোঝার কথা। বুঝেছো এই পর্যন্ত যতটুকু বলেছি? একটু রেসপন্স করো, নাহলে দেখা যাবে আমি পুরোটা করাই ফেললাম, তারপরে তুমি বললে আপু আপনি কি করলেন, আমি তো কিছু বুঝতেছি না, তখন পড়ে যাবো ঝামেলায়। ঠিক আছে, তো এটা কি বুঝেছো, এই পর্যন্ত কি বুঝেছো কিনা? এখানে দেখো 1 ভাগ ল্যামডাই আছে, 1 ভাগ ল্যামডাই আছে, 1 ভাগ ল্যামডা ইজ ইকুয়াল টু 33 বাই 16। এইটুকু কেউ বুঝেছো কিনা? এইটুকু জাস্ট আমাকে এইটা বলো, যে এই জিনিসটুকু বুঝেছো? 1 ভাগ ল্যামডা ইজ ইকুয়াল টু 33 বাই 16 বুঝেছো? একটু বলো যে হ্যাঁ, না, জি, একটু বলো, তাহলে আমি বুঝবো যে তুমি বুঝেছো। ওয়ান ভাগ ল্যামডা ইজ ইকুয়াল টু 33 ভাগ 16, এইটুকু বুঝেছো কিনা? বুঝেছো? কেউ একটু রেসপন্স করো। হ্যাঁ বা না কেউ একটুখানি বলো, এই পর্যন্ত বুঝেছো কি করলাম আপু? একটা টোটকা শুধু অ্যাপ্লাই করেছি, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা কত আসে দেখো তো, এটা আসে হচ্ছে 2 পয়েন্ট সামথিং। তাহলে ওই যে আমি যেটা করছিলাম, যে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 ভাগ 2 পয়েন্ট সামথিং, 1 ভাগ
2 পয়েন্ট সামথিং। ঠিক আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু কি আসবে 1 ভাগ 2 পয়েন্ট সামথিং। তাহলে 1 ভাগ 2 পয়েন্ট সামথিং, খেয়াল করো যখনই আমি 1 ভাগ 2 বলি তখনই আমার হচ্ছে 500 এর আশেপাশে, রাইট? তাহলে 1 ভাগ 2 বললেই ব্যাপারটা কি যে আপু হাফ মানে 0 পয়েন্ট, হাফ মানে কত, এটা মানে হচ্ছে 0.5, ঠিক আছে, এটা মানে 0.5, তাহলে কি আমার উত্তর 512 হবে যেহেতু 0.5 এসছে। বাট দ্যাটস দ্য থিং যে এখানে 1 ভাগ 2 নয়, 1 ভাগ 2 পয়েন্ট সামথিং, তার মানে 2 এর চেয়ে আর একটু বড় না সংখ্যাটা। তাহলে আমার যদি হর একটু বেড়ে যায় সেক্ষেত্রে ভাগফলটা কি হবে, আর একটু কমে আসবে না? মিন সিম্পলি চিন্তা করো, 1 ভাগ 2 যদি হয় 0.5, তাহলে 1 ভাগ 2 পয়েন্ট সামথিং উইল বি লেস দ্যান 0.5, ঠিক আছে, উইল বি লেস দ্যান 0.5, বাট নট টু মাচ লেস, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমার উত্তর কি 512 হওয়া বেশি যুক্তিযুক্ত নাকি 486 হওয়া বেশি যুক্তিযুক্ত বলো তো? কেউ একটু রেসপন্স করো। এনিওয়ান? ওকে, বুঝেছি আপু, আমাকে বলতেছে বুঝেছি, ভেরি গুড। তাহলে দেখো এখানে পুরো ম্যাথটা তোমাকে আমি যদি আরেকবার একটু রিক্যাপিচুলেট করি, একদম শুরু থেকে আসি। হাইড্রোজেনের ইলেকট্রন চতুর্থ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কত, 4টা অপশন আমি সেট করে দিয়েছিলাম। এক্ষেত্রে আমি একটা সমীকরণ পেয়েছি যেখানে 1 ভাগ ল্যামডা ইজ ইকুয়াল টু RH 1 ভাগ n1 স্কোয়ার মাইনাস 1 ভাগ n2 স্কোয়ার। এখানে n1 এ আমরা কি বসাচ্ছি, যেই জায়গায় ইলেকট্রন এসে ল্যান্ড করে। আর একটু টোটকা যদি চিন্তা করি আপু ছোট সংখ্যাটা বসাতে হবে, ঠিক আছে। তাহলে সেইভাবে আমি ক্যালকুলেট করে 1 ভাগ 2 স্কোয়ার মাইনাস 1 ভাগ 4 স্কোয়ার বসালাম। এখন ক্যালকুলেট করে আমার RH ইন্টু 3/16 এসেছিল। বাট আপু RH এর মান যেভাবে দশমিকে দশমিকে দেয়া আছে এটা দিয়ে ক্যালকুলেট করতে গেলে আমার ঝামেলা। পরীক্ষার হলে তো আমার এক্সাক্ট উত্তরটার দরকার নাই, আমার উত্তরটার কাছাকাছি যেতে হবে যাতে আমি অপশনটা দাগায় আসতে পারি। বিকজ এই ম্যাথটা মেডিকেলে আসাই ভেরি আনলাইকলি। যদি আসে ইউ ডোন্ট হ্যাভ এনি ক্যালকুলেটর, তো টোটকা ছাড়া আসলে আমাদের কাছে উপায় নেই, বুঝতে পারছো? তখন আমরা কি করলাম যে আপু আমরা 1.09678 ইন্টু 10⁻7 এই মানটা থেকে আমরা একটা ভ্যালু নিয়ে আসলাম যে আপু আমি দশমিকটা শিফট করে 10.96 করে সেখান থেকে RH এর ভ্যালু 11 ধরলাম, ঠিক আছে। 11 ধরে, এটা অলওয়েজ, হ্যাঁ, যখনই তুমি এই ম্যাথগুলা করবা তুমি RH এর ভ্যালু 11 ধরে নিয়ে করবা। কিভাবে ধরলা সেটা আমি আজকে তোমাকে দেখালাম, বাট এরপর থেকে ইউল অলওয়েজ রিমেম্বার দিস যে এই ম্যাথটা করতে গেলে RH এর ভ্যালু 11 ধরে করতে হবে, আমার নাহলে হবে না, পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া ঝামেলা হবে। সো 11 যখনই ধরলাম, 1 ভাগ ল্যামডা কত আসছে 33/16, আমরা জানি 16 দুগুণী 32, তাই তো। তাহলে এই যে ল্যামডা, এই ল্যামডা কত হবে 1 ভাগ 2 পয়েন্ট সামথিং, 1 ভাগ 2 পয়েন্ট সামথিং। তখন আমরা ফিরে গেলাম আমাদের ছোটবেলার পড়ায় যে আপু 1 ভাগ 2 যদি হয় 0.5, তাহলে 1 ভাগ 2 পয়েন্ট সামথিং যেটা 2 এর চেয়ে বড়, সেক্ষেত্রে আমার এই 0 পয়েন্ট সামথিং এর মানটা কি আসবে 0.5 এর চেয়ে কম আসবে। কেন? কারণ আমি যখন হর বাড়িয়ে দিচ্ছি তখন আমার অ্যান্সারটা কি আসে, ছোট হয়ে যায়। কথাটা কি বুঝেছো? তখন ভাগফলটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। ওকে, ঠিক আছে। তখন সেখান থেকে আমি সিদ্ধান্তে উপনীত হলাম যে আপু ল্যামডার মান 0.5 এর চেয়ে ছোট হবে। এখানে তোমার 4টা অপশন দেখো, 512, 486, 670, 808। এ তো একেবারেই ধারের কাছে ঘেঁষে না, সমস্যা এই দুইটাকে নিয়ে হওয়ার কথা ছিল যে আপু একটা 0.5 সামথিং, তাহলে আমার ওটা কি 512 হবে কিনা। বাট দেন অ্যাগেইন আমার মনে করতে হবে কি যে সংখ্যাটা 1/2 নয়, 1/2 পয়েন্ট সামথিং, তাহলে 2 এর চেয়ে একটু বড়। ভাগফলটা তাহলে কি হবে 0.5 এর চেয়ে একটু ছোট। সেইখান থেকে আমি চিন্তা করে সঠিক উত্তর দাগাতে পারি 486, বুঝেছো? সো ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা টোটকা দিয়ে সহজ করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন তোমার যদি এমন হয় যে আপু একটু বুঝতে ঝামেলা হলো, নো প্রবলেম, তুমি রেকর্ডিংটা আবার দেখো, এগেইন নো প্রবলেম, কারণ তুমি যখন প্রি মেডিকেলে আসবা প্রয়োজন হলে তোমাকে খাতায় ধরে বসায় দিয়ে করানো হবে, এটা স্পেশালি আলাদা করে। ওকে, সো যারা বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো মাচ, আর যাদের একটু প্রবলেম হচ্ছে তারা জিনিসটাকে আরেকবার রিওয়াইন্ড করে দেখে নিও, কেমন? তাহলে আমি মুভ করি। তোমাদের জন্য প্রশ্ন, নিচের কোন সিরিজটি অবলোহিত অঞ্চলে অবস্থিত নয়? এতক্ষণ অনেক কিছু পড়িয়েছি,
এবার ছোট্ট করে প্রশ্ন করার সুযোগ। দেখি কে উত্তর দিতে পারো। কি হবে এটা সঠিক উত্তর? কোনটি অবলোহিত অঞ্চলে অবস্থিত নয়? সবচেয়ে সহজ প্রশ্ন, আমার মনে হয় এটার থেকে সহজ প্রশ্ন কিছু হতে পারে না এখানে। উত্তর কি হবে? একটু আগেই পড়ালাম, সিরিজগুলো যখন পড়িয়েছি একটু খেয়াল করে দেখো, খুবই সহজ উত্তর। ওকে, ভেরি গুড। সাইফুল ইসলাম ভুইয়া ভেরি 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 অ্যাক্টিভ, ও শুরুতেই উত্তর করেছে এবং হি ইজ ভেরি রাইট, কারণ আমরা তিনটা অঞ্চলই পড়েছি, একটা অতিবেগুনি, একটা দৃশ্যমান, বাকি সব অবলোহিত। তাহলে এখানে বলে দিছে কোনটা অবলোহিত নয়। আমরা জানি দৃশ্যমান বামার, আমাদের অতিবেগুনি হচ্ছে লাইমেন। তো লাইমেন তো অপশনে নাই, বামার আমার ক নাম্বারেই বসে আছে, তাহলে বামার হচ্ছে সঠিক উত্তর। কেন? কারণ বামার দৃশ্যমান অঞ্চলের, বাকি সবাই, এরা সবাই হচ্ছে অবলোহিত। ঠিক আছে, সো ভেরি গুড, এটা আশা করছি সবাই পারবে। এবার আসো 2.8 জাল টাকা শনাক্তকরণ। ঠিক আছে, জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার, এই হেডলাইনটা ইটসেলফ একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। এখান থেকে তুমি ধরে নাও আগামী দিন যে তোমার এটাতে একটা ছোট্ট করে এক্সাম হওয়ার কথা, সেই এক্সামে তুমি এখান থেকে পেয়ে যাবে একটা কোয়েশ্চেন, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এই লাইনটা থেকে, জাস্ট একটা লাইনটা থেকে তুমি কোয়েশ্চেন পেয়ে যাবে। কেন? জাল টাকা এবং পাসপোর্ট শনাক্তকরণে কি ধরনের রশ্মি ব্যবহার করা হয়? ইউভি রশ্মি। বা নিচের কোনটি ইউভি রশ্মির ব্যবহার? জাল টাকা শনাক্তকরণ, পাসপোর্ট শনাক্তকরণ বা আরো আদার্স অপশন দেওয়া থাকবে, বাট দিস ইজ আ ভেরি হাই ইল্ড কোয়েশ্চেন। ঠিক আছে, তো আশা করছি সবাই এটা ভালো করে পারবা। এখন এখান থেকে ভিতরে কয়েকটা জিনিস মনে রাখতে হয়, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই শব্দটা, এটা হচ্ছে ফসফর। ফসফর, দেখো এখানে লাইনটা কি বলেছে, কারেন্সি নোট ডিটেক্টর মেশিনে, কারেন্সি নোটে সিকিউরিটি ডিভাইস রূপে অপটিক্যাল সেন্সর এ ফসফর নামক বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এটা থেকে প্রিভিয়াস ইয়ারে মেডিকেলে প্রশ্ন এসেছে। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। পুরো পাতাতে বেশ কয়েকটা ইনফরমেশন আছে, তুমি যদি দুইটাও মনে রাখতে চাও, কি হবে? জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার করা হয়, জাল টাকা শনাক্তকরণে কোন ধরনের রাসায়নিক পদার্থ ইউজ করছি? ফসফর। ঠিক আছে, তাহলে শব্দ দুটো আজকে এখানে ক্লাসেই মুখস্থ করে ফেলতে হবে, তোমার আগামী দিনের পরীক্ষায় একটা মার্কস কমন, একদম কমন। ঠিক আছে, ওকে। দেখো, জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয়, এটাতে আর সময় দিচ্ছি না, মাত্রই বললাম। সো এটা হচ্ছে ইউভি রশ্মি। কারেন্সি নোটে সিকিউরিটির উপায় হিসেবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? মাত্রই বললাম, সঠিক উত্তর হচ্ছে ফসফর। ঠিক আছে, এই দুটা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে, বুঝতে পেরেছো? ওকে, তারপরে আসো চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার। এখন এইটা আমি যে তোমাকে আজকে শুরুতে একটা কথা বলে ফেলছিলাম যে মেডিকেল সায়েন্সের সাথে রিলেটেড সব কিছুই তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, কেউ তোমাকে বলুক আর না বলুক। তো এটা যে খুব ইম্পর্টেন্ট এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো চিকিৎসা ক্ষেত্রে আইআর মনে আছে কিনা, আমরা আইআর 3 ধরনের পড়েছিলাম, নিয়ার আইআর, মিডল আইআর, ফার আইআর। তার মধ্যে নিয়ার আইআর আর ফার আইআর, এই দুইটা চিকিৎসা ক্ষেত্রে আমরা সরাসরি প্রয়োগ পেয়েছি। মিডল আইআর কোথায় ইউজ করা হতো? মিডল আইআর ইউজ করা হতো জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে। ঠিক আছে, তাহলে আমরা নিয়ার আইআর আর ফার আইআর একদম ডিটেলস ব্যবহার পড়ে ফেলবো। তার আগে আমি মিডল আইআর সম্পর্কে একটু কথা বলতে চাই। কেউ কি বলতে পারো মিডল আইআরের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত ছিল? মনে আছে কারোর? ডেইজি ডিলাইটস জিজ্ঞেস করছে। আচ্ছা ডেইজি, গতদিনের ক্লাসে ছিল, আজকে বোধহয় মাত্র এসেছো না, ওই জন্য জিজ্ঞেস করছো যে আবার করানো হবে কিনা। ইনশাআল্লাহ, অবশ্যই, কেন না। এটা তো জাস্ট ডেমনস্ট্রেশন, আমাদের কোর্সের ইনক্লুডেড ক্লাস তো না, সেটা যখন হবে তখন তো হবেই। আর একটা পার্ট তো বাকি আছে আমাদের, তোমাদের রুটিনে তো জাস্ট ফার্স্ট 2টা পার্ট দেয়া না, সো অবশ্যই করানো হবে। বাট তুমি তো এই রেকর্ডেড ভিডিওটা পেয়েই যাচ্ছ, সো ইফ ইউ ওয়ান্ট টু বি আহেড অফ দ্য ফেলোজ, ইউ শুড অ্যাকচুয়ালি ওয়াচ দ্য লাইভ, রেকর্ডেড লাইভ দেখে ফেলবা, সমস্যা কি? ওকে, কেউ বলতে পারবা না মিডল আইয়ারের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত ছিল? মাত্র পড়িয়েছি। আচ্ছা, আমি মনে করাই দিই, 2.5 থেকে 25 মাইক্রোমিটার ছিল। ঠিক আছে, এখন কেন বললাম মিডল আইয়ার নিয়ে আগে কথা বলতে চাই, কারণ এই রেঞ্জটা একটা এমসিকিউ আকারে আসে। এছাড়া তোমার মিডল আইয়ার জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহার করা হয়, এটা আসে, ভেরি গুড। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এখান থেকে আসে, বডি আইয়ার। ঠিক আছে, বডি আইয়ার,
দেখো, মানবদেহের বিকিরিত আইআর রশ্মির পরিসর 8 মাইক্রোমিটার থেকে 12 মাইক্রোমিটার বা 8000 ন্যানোমিটার থেকে 12000 ন্যানোমিটার, যা মিডল আইআরের মধ্যস্থ। তার মানে মিডল আইআরের রেঞ্জ আমরা কত পেয়েছি? 2.5 থেকে 25 মাইক্রোমিটার, যেখানে 8 to 12 মাইক্রোমিটার হচ্ছে আমার বডি আইআর। তাহলে এইটা কি মিডল আইআরের রেঞ্জের মধ্যেই পড়লো না? সো এটাও কিন্তু চিকিৎসার সাথে রিলেটেড, বুঝছো? বাট তার মানে এই না আবার ভাই যে মিডল আইআরও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে, এটা ভুলেও ভুল করিও না। আমি জাস্ট টেলিং ইউ যে মানবদেহের সাথে রিলেটেড কিন্তু আবার মিডল আইআর, বুঝতে পারছো? তাহলে মানবদেহের সাথে রিলেটেড কোনটা? মিডল আইআর। তাহলে বডি আইআর এর রেঞ্জ কত? 8 থেকে 12 মাইক্রোমিটার। এটা ভালো করে ফার্স্টে মাথায় ঢুকাও। এরপরে আসো নিয়ার আর ফার। নিয়ার আর ফার নিয়ে যখন কথা বলবো, সেখানে প্রথমে তো তুমি অবশ্যই ইয়েটা পড়ে ফেলবা, নিয়ার আর ফারের তোমার হচ্ছে রেঞ্জটা পড়বা। হ্যাঁ, এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, দেখো যে সমগ্র আইআর রশ্মি অঞ্চলের মধ্যে কোন অঞ্চলে অপেক্ষাকৃত ছোট হয়, তাপশক্তি তুলনামূলক বেশি হয়? কোথায় তাপশক্তি তুলনামূলক বেশি হয়? খেয়াল করে দেখো, নিয়ার আইআরে। কেন? কারণ নিয়ার আইআরের তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ সবচেয়ে কম। তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ সবচেয়ে কম মানে কি? এর ল্যামডার মানটা সবচেয়ে ছোট না? ল্যামডার মানটা সবচেয়ে ছোট। তো আমরা সবাই জানি যে ই ইজ ইকুয়াল টু বা ই প্রপোর্শনাল টু 1/λ। তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার বিকিরিত শক্তির মান তত কম। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার বিকিরিত শক্তি হচ্ছে তত বেশি। তাহলে ই প্রপোর্শনালস টু 1/λ, এটা কিন্তু আমরা সবাই জানি। তো সেইখান থেকে আমাদের এই জিনিসটা মাথায় আনতে হবে যে যেহেতু আপু এর তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে এর বিকিরিত শক্তি হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে সেই ক্ষেত্রে তাপশক্তি তুলনামূলক বেশি হয়। ঠিক আছে, এইটা তো গেল তোমার শক্তির আদান প্রদানের কথাবার্তা। বাট এখান থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে নিয়ার ফার, সেটা হচ্ছে ব্যবহার। নিয়ার ফারের ব্যবহার। এখন দুটাই তো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইউনানিমাস ইউজ তো দুটারই আছে, চিকিৎসা ক্ষেত্রে তো দুটাই ব্যবহৃত হয়। তাহলে এই দুটার মধ্যে কে একদম এক্সক্লুসিভলি কোথায় ব্যবহৃত হয় এটা আমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে, তো দেখো আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন চলে আসছে, তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটি সবচাইতে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য কোনটা সবচেয়ে বেশি? এটা আমরা সবাই জানি। হ্যাঁ, মন রাঙায়, সো রেডিয়ন। এটা আমি একটু আগে সিমিলার একটা কোয়েশ্চেন সলভ করেছি। সো এটা রেডিও, এটা আমরা সবাই জানি। মুভ করি। কোন অঞ্চলের শক্তি সবচেয়ে বেশি? আবারও খেয়াল করো, কোন অঞ্চলের শক্তি। একটু আগে কি বলেছিল? কোন অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এবার বলতেছে কোথাকার শক্তি সবচেয়ে বেশি। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার শক্তি সবচেয়ে বেশি হবে। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি এটা? এটা একটু বলো তো। দেখি এইটা সঠিক উত্তর কি, কে পারবে বলতে? এটা সঠিক উত্তর কে বলতে পারবে? কেউ একটু ট্রাই করো। আমি মাত্র বলেছি যে যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার শক্তি তত বেশি। যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার শক্তি তত বেশি। ওকে, একজনের উত্তর আমি পেয়েছি, সে বলছে বি। সে বলছে বি। ওকে, বি কি সঠিক কিনা? বাকিরাও কি তার সাথে একমত? মাইক্রোওয়েভ হওয়ার সম্ভাবনা নাই, মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। ইনফ্রারে অবলোহিত, এটা মাইক্রোওয়েভের চেয়ে একটু বেশি। গামা, গামা আর এক্সরে। গামা আর এক্সরের মধ্যে কোনটা বেশি? মনে মনে পড়ছে কিনা তোমাদের বলো তো? গামা আর এক্সরের মধ্যে কোনটা বেশি পাবো? আচ্ছা, ও তার উত্তর চেঞ্জ করে ফেলছে। ঠিক আছে, উত্তর চেঞ্জ করে সে এখন বলতেছে সি। ইয়েস, রাইট, সি। ঠিক আছে, কারণ আমরা কি পড়েছিলাম? সূত্র কি ছিল আমাদের বলো তো? মা গু রার, মা গু রার, মহাজাগতিক গামা রঞ্জন। তাহলে গামাটা ছোট না রঞ্জনের চেয়ে? তাহলে গামা যদি রঞ্জনের চেয়ে ছোট হয়, তাহলে গামার তরঙ্গ দৈর্ঘ্য কম হলে গামার শক্তি রঞ্জন রশ্মির চেয়ে বেশি হবে। তাহলে এটা সঠিক উত্তর গামারে। বুঝতে পেরেছো? ওকে, ফাইন। তাহলে আমি যেটাতে যাচ্ছিলাম আসলে এই জায়গাটায় আসতে চাচ্ছিলাম, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে চিকিৎসা ক্ষেত্রে নিয়ার আইআর আর ফার আইআর এর ব্যবহার।
এখন দেখো মেডিকোতে আমরা একটা প্যাটার্ন সবসময় ফলো করি যে সিমিলার টাইপ অফ ইনফরমেশনগুলোর ধরো এক পাশে তোমার হচ্ছে নিয়ার আইয়ারের ব্যবহার আর এক পাশে ফার আইয়ারের ব্যবহার, দুটোই চিকিৎসা ক্ষেত্রে ইটস ভেরি সিমিলার। দুটো একসাথে সাইমালটেনাসলি মনে রাখাটা তোমার ব্রেনের জন্য প্রেশার, ঝামেলা হতে পারে। সো আমরা কি করব, শুধু একটা মনে রাখবো। আমরা ধরো নিয়ারেরটা শুধু মনে রাখলাম, নিয়ারেরটা যদি মনে রাখি তাহলে নিয়ার বাদে যাহা আছে সবগুলো ফারের জন্য চলে যাবে, ঠিক আছে? তাহলে আমি শুধু চিকিৎসা ক্ষেত্রে নিয়ার আইয়ারের ব্যবহারটা যদি মনে রাখতে চাই, এক্ষেত্রে কয়েকটা শব্দ আমার মনে রাখলে হবে। সেটা কি? একটা শব্দ হচ্ছে মস্তিষ্ক, মস্তিষ্ক, একটা শব্দ হচ্ছে শিশু, আর একটা শব্দ হচ্ছে ত্বককে, ত্বককে ভেদ, ঠিক আছে? তাহলে মস্তিষ্ক, শিশু, ত্বকভেদ এই রিলেটেড যে কোনো চিকিৎসা ক্ষেত্রের ব্যবহারের কথা যদি বলা হয় দ্যাট উড বি নিয়ার আইয়ার, ঠিক আছে? এটা বাদে যদি অন্য কিছু বলে তাহলে সেটা ফার আইয়ার। যেমন ধরো এই যে শ্বেত রক্তকণিকা, রোগ প্রতিরোধ ইত্যাদি ক্ষেত্রে কি? ফার আইয়ার। যদি বলে যে ব্যথা বেদনা উপশম, স্নায়ু গঠন ইত্যাদি কি? ফার আইয়ার। এগুলোতে কোথাও মস্তিষ্ক, শিশু বা ত্বককে ভেদের কথা বলা আছে না। বুঝতে পেরেছো? তাহলে আমরা জাস্ট একটা মনে রাখবো। কি মনে রাখবো? আমরা মনে রাখবো যে মস্তিষ্ক, শিশু, ত্বকভেদ এগুলোর কথা যদি বলে উত্তর হবে নিয়ার আইয়ার। বুঝছো? আচ্ছা, এখানে ফার আইয়ারে একটা নাম্বার আছে, এই নাম্বারটা একটু খেয়াল রাখতে হবে। এই ফার আইয়ার বডিতে কতটুকু ভেদ করতে পারে? কতটুকু পারে? দেখো 4 সেন্টিমিটার ভেদ করে যেতে পারে, ঠিক আছে? 4 সেন্টিমিটার ভেদ করে যেতে পারে। তাহলে 4 সেন্টিমিটারটাকে আমি চাইলে মিলিমিটারে দিতে পারি, ঠিক আছে? 40 মিলিমিটার করে দিতে পারি, 0.004 করে দিতে পারি। সো এগুলো একটু খেয়াল রাখতে হবে, এই ছোটো ছোটো কনভার্সনগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে আমি একটা সেন্টিমিটারের ইউনিটকে কি মিটার বা মিলিমিটার করলাম কিনা। ওকে ফাইন, তাহলে আশা করছি এটা পারবে। এরপরে আসো, আচ্ছা শিশুর মস্তিষ্কের ক্ষত। দেখো শিশুর মস্তিষ্কের ক্ষত, শিশুও আছে মস্তিষ্কও আছে, এটা সঠিক উত্তর তাহলে কি হবে? কি হবে এটা সঠিক উত্তর? কে বলতে পারবে? মিডল, নিয়ার, নাকি ফার, নাকি লেজার? কি হবে সঠিক উত্তর? কেউ একজন উত্তর দাও। শিশুর মস্তিষ্কের ক্ষত নির্ণয়ে কোন রশ্মি ইউজ করি? ওকে ভেরি গুড, ডেইজি জয়েন করে ফেলছে, ও বলতেছে যে আপু নিয়ার। ভেরি গুড, অ্যাবসলুটলি রাইট। কেন আপু শিশু মস্তিষ্ক ত্বকভেদ বললেই আমি কি বুঝতেছি? নিয়ার, নিয়ার, ঠিক আছে? কুল, ভেরি গুড। এবার আসো এমআরআই। তুমি যেহেতু মেডিকেলের দিকে যাচ্ছ, ইন ফিউচার দেখবা যে যে কোনো ক্ষেত্রে যদি কোনো একটা এক্সক্লুসিভ ব্যাপার স্যাপার হয় আমরা কিন্তু রোগীদেরকে ইমেজিং করতে দেই, ঠিক আছে? সবচেয়ে সস্তা সহজ টেকসই ইমেজিং হচ্ছে এক্সরে। এক্সরে অহরহ দিতে থাকি। এছাড়া একটু এক্সপেন্সিভের দিকে গেলে আর একটু ক্লিয়ার ভিউয়ে চাইলে সেটা হচ্ছে সিটি স্ক্যান দিই, ঠিক আছে? এক্সরের বড় ভাই হচ্ছে সিটি স্ক্যান বলতে পারো। হ্যাঁ, এক্সরেতেও রঞ্জন রশ্মি ব্যবহার করা হয়, সিটি স্ক্যানেও রঞ্জন রশ্মি ব্যবহার করা হয়। ইটস জাস্ট দ্যাট এক্সটেন্সিভিটিটা অনেক বেশি সিটি স্ক্যানের ক্ষেত্রে। বাট এমআরআই ইজ নট দ্য সেম, এমআরআই কিন্তু ডিফারেন্ট। এমআরআই এর ফুল ফর্ম এবং এমআরআই এর ভিতরে আরেকটা অ্যাব্রিভিয়েশন আছে এনএমআর, এই দুটার ফুল ফর্ম খুব ভালো করে পারতে হবে। এমআরআই মানে কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, তাহলে এটা খুব ভালো করে পারতে হবে। এনএমআর মানে কি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তাহলে এখানে বেশ কয়েকটা এমসিকিউ আছে, আমি একটু আগে দাগাই। হ্যাঁ দেখো, এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং ব্লা ব্লা ব্লা, এখানে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা তোমাকে কি ধরনের ভিউ দেবে? 3D ভিউ দেবে। তুমি 3D ভিউ এখানে পাবা। আচ্ছা, এখানে ডিজিটাল ছবি যেটা ব্যবহার করা হয় সেটা কি তরঙ্গ ইউজ করা হয়? রেডিও তরঙ্গ। সে রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি খেয়াল করছো? একদম মানে 10,000 ফ্রিকোয়েন্সি, 1 × 10⁴ মানে হচ্ছে 10,000, তাহলে 10,000 ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সির। এবং এখানে ওই যে বলে দিছে উচ্চ ফ্রিকোয়েন্সির কি কারেন্ট ব্যবহার করা হয়? এসি কারেন্ট ব্যবহার করা হয়। তাহলে দেখো বেশ কয়েকটা ইনফরমেশন আমরা পেলাম। রেডিও ওয়েভ ইউজ করা হচ্ছে, কি ধরনের ফ্রিকোয়েন্সি? হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ, ঠিক আছে? এর পাশাপাশি এটা আমরা কি ধরনের কারেন্ট ইউজ করছি? এসি কারেন্ট ইউজ করছি। আচ্ছা, এক্ষেত্রে যেটা করা হয়, অসুস্থ কোষে এনএমআর পরমাণু বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স সৃষ্টিকারী পরমাণুযুক্ত পানির ঘনমাত্রার ভিন্নতার উপর নির্ভর করে বিভিন্ন রকমের অর্গানের 3D ভিউ পাওয়া যায়। কথাটা শুনে বহুত গন্ডগোল লাগতে পারে, টেনশনের কিছু নাই, আমি বুঝিয়ে বলছি।
ঠিক আছে? আমি বুঝিয়ে এই লাইনটাকে এক্সপ্লেন করব, প্যারা নিও না। অসুস্থ কোষের, এই যে অসুস্থ কোষের পরমাণু বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স সৃষ্টিকারী পরমাণুর পানির ঘনমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, এটা আমি এখনই বুঝিয়ে বলছি। তার আগে আসো, এখান থেকে যে প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা আগে শিখে ফেলি। এটা হচ্ছে এমআরআই এর ব্যবহার। খুবই স্পেসিফিক কয়টা ব্যবহার তোমার বইয়ে দেওয়া আছে, যেমন মস্তিষ্কের টিউমার, ব্রেন টিউমার এক্সরেতে পাওয়া যাবে না, সিটিতে পাওয়া যাবে না, তাহলে কোথায় পেতে হবে আমার এটা? এটা হচ্ছে আমার এমআরআই এ পেতে হবে। সফট টিস্যু ভালো কোথায় দেখতে পাবো? এমআরআই এ দেখতে পাবো। ঠিক আছে, এখানে বলে দিচ্ছি যে কোমল টিস্যু। দেখো আমাদের বডিতে দুই ধরনের টিস্যু মেইনলি যদি আমি একটু বলি, টিস্যু তো অনেক রকমের আছে, তোমরাও পড়েছো কলার প্রকারভেদ, তাই না? যোজক কলা, অস্থিকলা, বিভিন্ন কলা আছে। বাট আমরা যদি একদম ব্রড হেডিংয়ে বলি, সফট টিস্যু আছে। হ্যাঁ, সফট টিস্যুগুলো কি? এই যে আমাদের যত ভিসেরা আছে এগুলো জেনারেলি সফট টিস্যু আমরা বলি, আর যত বোনস আছে এগুলোকে আমরা বলি হচ্ছে হার্ড টিস্যু। ঠিক আছে, তো এক্সরে, সিটি এগুলোতে বোনস বা হার্ড টিস্যুগুলো ভালো দেখা যায়, বাট এমআরআই এর ক্ষেত্রে সফট টিস্যুটা আমরা দেখতে চাই। তাহলে ব্রেন টিউমার, মস্তিষ্কের টিউমার, দিস ইজ আ সফট টিস্যু ইস্যু। আচ্ছা, সফট টিস্যুর ইস্যু, তো সেক্ষেত্রে এটার জন্য আমরা এমআরআই ইউজ করি। ঠিক আছে, এছাড়া হাঁটুর জয়েন্টে থাকা 4টা লিগামেন্ট, হাঁটুর জয়েন্টে এসিএল, ঠিক আছে, এসিএল লিগামেন্ট থাকে। তো এই ধরনের 4টা লিগামেন্ট, এই লিগামেন্টগুলো ছিঁড়ে গেলে, সেটাও যেহেতু লিগামেন্ট কি বলো তো, লিগামেন্টও এক ধরনের সফট টিস্যু, তাই না? আচ্ছা, তোমাদের জন্য একটা বায়োলজির কোশ্চেন, বলো তো লিগামেন্ট আর টেন্ডন দুটার মধ্যে ডিফারেন্স কি? লিগামেন্ট কাকে কাকে কানেক্ট করে, বোন টু বোন না বোন টু মাসেল? আর টেন্ডন কাকে কাকে কানেক্ট করে, বোন টু বোন নাকি বোন টু মাসেল? এটা জাস্ট এমনিতেই কেমিস্ট্রির জায়গায় এসে একটু বায়োলজির কোশ্চেন করে গেলাম, দেখি কে জানো বলিও। আচ্ছা, এছাড়া এই জিনিসটা তো সফট টিস্যু ইটসেলফ, তাই না? লিগামেন্ট এটা সফট টিস্যু, সেটা টর্ন লিগামেন্ট দেখার জন্য। এছাড়া মেরুরজ্জায় অর্থাৎ স্পাইনাল কর্ডেও যদি আমাদের কোনো রকমের টিউমার ডেভেলপ করে, সেটা দেখার জন্য কিন্তু আমরা এমআরআই ইউজ করি। তাহলে সহজে যদি বলি, সফট টিস্যু টিউমারগুলো যেগুলো আছে বা সফট টিস্যু টিয়ার যেগুলো আছে, সেটা দেখার জন্য আমরা কি ইউজ করি? এমআরআই ইউজ করি। ওকে, এখন এমআরআই এ এনএমআর কিভাবে ইউজ করি, দ্যাটস সামথিং উই নিড টু এক্সপ্লেন। ওকে, মুভিং অন। দেখো, এম এম আর নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এখানে বলছে এনএমআর সক্রিয় পরমাণু, এরকম একটা শব্দ শিখবা। এনএমআর সক্রিয় পরমাণু কারা? এনএমআর সক্রিয় যাদের বেজোড় প্রোটন বা নিউট্রন আছে। সহজ হিসেবে বেজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন আছে। ঠিক আছে, নট নেসেসারিলি যে দুটাই বেজোড় হতে হবে, যে কোনো একটা বেজোড় হলেও চলবে, দুটা বেজোড় হলে আরো ভালো, কোনো সমস্যা নেই। বাট বেজোড় সংখ্যক কি থাকতে হবে? তাদের তাদের নিউট্রন অথবা প্রোটন থাকতে হবে। তাহলে খেয়াল করে দেখো, হাইড্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন। আমি যদি ভরের দিক থেকে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন কত, 2, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1, অক্সিজেন হচ্ছে গিয়ে আমার 16, কার্বন 12, নাইট্রোজেন 14। প্রোটন যদি চিন্তা করি, এটাতে 1টা থাকে, এটাতে 8টা থাকে, এটাতে 6টা থাকে, এটাতে 7টা থাকে। নিউট্রন যদি চিন্তা করি, তাহলে নিউট্রন চিন্তা করলে এখানে হচ্ছে গিয়ে তোমার 0 নিউট্রন, এটাতে 8টা নিউট্রন, এটাতে 6টা নিউট্রন, এটাতে 7টা নিউট্রন। তাহলে আমাকে বলো তো, এদের মধ্যে কে কে এনএমআর সক্রিয়, কে কে এনএমআর সক্রিয়? আচ্ছা, ডেইজি ডিলাইট অ্যান্সার করেছে যে লিগামেন্ট হচ্ছে বোন প্লাস বোন, ওকে, টেন্ডন হচ্ছে বোন প্লাস মাসল। সাইফুলও বলতেছে বোন টু বোন হচ্ছে। ভেরি গুড, তোমরা তো অনেক ভালো পারো, অনেক অনেক জোস। ঠিক আছে, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, এখন আমার এই প্রশ্নের উত্তর দাও, বলো যে এদের মধ্যে কে কে এনএমআর সক্রিয় বলে তুমি মনে করছো, কোন কোন পরমাণুগুলো এনএমআর সক্রিয়? कौन कौन एनएमआर সক্রিয় है? ওকে, একজন বলতেছে আপু ফাহমিদা, ভেরি গুড, এইচআরএন। ইয়েস, আমি বলেছি বেজোড় সংখ্যক প্রোটন আর নিউট্রন থাকতে হবে। তাহলে দেখো, হাইড্রোজেনে বেজোড় সংখ্যক তুমি প্রোটন পেয়েছো, নাইট্রোজেনেও তুমি বেজোড় সংখ্যক প্রোটনও পেয়েছো, নিউট্রনও পেয়েছো, বাট বেজোড় তো। তাহলে এরা দুইজন এনএমআর সক্রিয় নয়। কেন? কারণ এরা জোড়া, জোড়া জিনিস এনএমআর সক্রিয় নয়। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তো, এই হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে আমাদের বডিতে কোনটার কন্টেন্ট বেশি বলতে পারবা? আমাদের বডিতে কোনটার কন্টেন্ট বেশি, হিউম্যান বডিতে কোনটার কন্টেন্ট বেশি? আচ্ছা আমি বলি,
খেয়াল করে দেখো হিউম্যান বডিতে প্রত্যেকটা সেলে অলমোস্ট 70% পানি, 70% পানি, ঠিক আছে? তো পানিতে আছে দুইটা জিনিস, পানিতে কে কে আছে? পানিতে আছে হাইড্রোজেন, পানিতে আছে অক্সিজেন, ঠিক আছে? যার মধ্যে অক্সিজেন তো এনএমআর সক্রিয় না, বাট হাইড্রোজেন এনএমআর সক্রিয় এবং আমার বডিতে প্রচুর পরিমাণে সেটা থাকেও, ঠিক আছে? তাহলে এখন দেখো এই যে এনএমআর সক্রিয় পরমাণু দিয়ে কিভাবে এমআরআই কাজ করে, আমি জিনিসটা যদি এক্সপ্লেন করতে চাই, নর্মাল সেলে পানির পরিমাণ যতটুকু থাকে, এমআরআই করলে ধরো ওই এখানে হাইড্রোজেনের সাথে, হ্যাঁ, এই হাইড্রোজেনের সাথে এই এনএমআর সক্রিয় হাইড্রোজেনের সাথে এটার একটা নিশ্চয়ই আমি কি পাবো? শক্তি পাবো। এটার একটা আমি কি পাবো বলো তো? একটা ফ্রিকোয়েন্সি পাবো। এগুলা এমআরআই এ আমরা মোটামুটি পাই। তো যখন টিউমার ডেভেলপ করে, টিউমার মানে কি? টিউমার মানে হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। তাহলে সেখানে কোষের পরিমাণ অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাচ্ছে। তাহলে কোষের পরিমাণ অনিয়ন্ত্রিতভাবে বাড়লে কোষের ভিতরে থাকা পানির পরিমাণও অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে। পানির পরিমাণ অনিয়ন্ত্রিতভাবে বাড়লে এই যে শক্তি, এই যে ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলাও এমআরআই এর তলে অনিয়ন্ত্রিত বা বেশি পাবো না আমি? বলতো, যদি টিউমার হয়, সেল বেড়ে যাচ্ছে, সেল কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, তখন হাইড্রোজেন সেলের ভিতরে আছে, সেও বাড়ছে, সেটার জন্য যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো সেটাও আমরা কি পাবো? বেশি পাবো না? ঠিক আছে, জিনিসটা এতটাও সহজ নয়, এমআরআই আরো অনেক জটিলভাবেও কাজ করে, বাট মূল কথাটা আমি জাস্ট একদম পানির মতো করে বোঝানোর চেষ্টা করেছি, পানি দিয়েই, যে আমার শরীরের সেলে 70% পানি, পানির ভিতরে হাইড্রোজেন আর অক্সিজেন, এই হাইড্রোজেন এনএমআর সক্রিয়। তো যখন আমার শরীরের কোনো একটা জায়গায় কি হচ্ছে? অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজিত হচ্ছে, সেখানে হাইড্রোজেনের পরিমাণটাও বেড়ে যাচ্ছে, তাহলে এনএমআর সক্রিয় পরমাণু বেড়ে যাচ্ছে। এনএমআর সক্রিয় পরমাণু বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে? আমরা কিন্তু সেখান থেকে একটা ফ্রিকোয়েন্সি পাই, যেটা আমরা এমআরআই এর মাধ্যমে টেস্ট করি, সেটাও বেড়ে যায়। তো সেইটার ডিটেকশন থেকে আমি বুঝতে পারি যে বডিতে ওই জায়গাতে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়েছে, অর্থাৎ টিউমার ডেভেলপ করেছে। সিম্পল, বুঝেছো? বুঝেছো পোলাপাইন? তাহলে এই যে লাইনটা, অসুস্থ কোষে এনএমআর পরমাণু বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স সৃষ্টিকারী পরমাণু পানির ঘনমাত্রার ভিন্নতার উপর নির্ভর করে। খেয়াল করেছো? পানির ঘনমাত্রা, কারণ যখন টিউমার সেল ডেভেলপ করে পানির ঘনমাত্রাটাও বেড়ে যাচ্ছে, পানির ঘনমাত্রাটা বেড়ে গেলে সেখানে কিন্তু তোমার হচ্ছে বিভিন্ন অর্গান বা ইয়ার ত্রিমাত্রিক ছবি সে এমআরআই এর মাধ্যমে দিয়ে দেয়। কিভাবে জিনিসটা হয় বুঝেছো কিনা আমাকে একটু বলো তো, বুঝতে পেরেছো? হ্যাঁ না কিছু একটা বলতে হবে। আমি বারবার ফেসবুকের লাইভ থেকে বেরিয়ে যাই কেন? আচ্ছা ওকে, জি আপু, ডেইজি বলছে বুঝেছে। ওকে, বাকিরাও কি বুঝেছো? বুঝতে পেরেছো বাকিরাও? আচ্ছা, আশা করি বুঝেছো। সো এখান থেকে এমআরআই এর ফুল ফর্ম, এনএমআর এর ফুল ফর্ম চোখ বন্ধ করে মনে রাখতে হবে। এসি কারেন্ট, উচ্চ ফ্রিকোয়েন্সি, রেডিও তরঙ্গ, 10,000 হার্জ, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এনএমআর এর ফুল ফর্ম যেহেতু জানো, এনএমআর এর ভিতরের কথাও তুমি জানো যে কারা এনএমআর সক্রিয়, যাদের বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন আছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সব থেকে ইম্পর্ট্যান্ট, এমআরআই কি কাজে ব্যবহৃত হয়? ওই যে মস্তিষ্কের টিউমার, তোমার হচ্ছে স্পাইনাল কর্ডের টিউমার, বা কোনো একটা টর্ন লিগামেন্ট, ঠিক আছে, যে কোনো সফট টিস্যু ড্যামেজ বা সফট টিস্যুর তোমার হচ্ছে অনেক বেশি পরিমাণে অ্যাগ্রাভেশন, এটা দেখার জন্য আমরা এমআরআই ইউজ করি, ঠিক আছে? সো আশা করছি এখান থেকে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। চলে যাচ্ছি আজকের লাস্ট টপিক 2.11। এই লাস্ট টপিকটা খুবই সহজ, এটা হচ্ছে শিখা পরীক্ষা। তোমরা শিখা পরীক্ষা সম্পর্কে জানো যে আমরা এখান থেকে কোনো একটা আয়ন, কি ধরনের আয়ন সেটা জানতে পারি, কোনো লবণ থেকে আয়নটা কি ধরনের এটা আমরা বুঝতে পারি। তো শিখা পরীক্ষা থেকে একদম প্রথম যে প্রশ্নটা জিজ্ঞেস করে, বলো তো শিখা পরীক্ষায় কোন ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়? এই দেখো গাঢ় HCl। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেনই এটা জিজ্ঞেস করে, শিখা পরীক্ষায় কোন ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়? গাঢ় HCl, ঠিক আছে? এখন গাঢ় HCl দিয়ে তুমি যখন শিখা পরীক্ষা করবা, শিখা পরীক্ষা করার পরে তোমার দুই ধরনের ব্যাপার স্যাপার আছে, একটা হচ্ছে খালি চোখে পরীক্ষা, একটা হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে পরীক্ষা, ঠিক আছে? দুটো করে তুমি কালার্স দেখবা,
কালার দিয়ে তুমি আইডেন্টিফাই করবা যে এটা কোন ধরনের আয়ন, ঠিক আছে, বা কোন ধরনের পরমাণু। সো আসো আমরা কালারগুলোকে একটু মনে রাখার চেষ্টা করি। আমি জানি না তোমরা এখানে অনেকে আছো সেকেন্ড ইয়ারের, অনেকে হয়তো ফার্স্ট ইয়ারে আছো, বাট তোমরা কখনো না কখনো তো কেমিস্ট্রি ল্যাবে গিয়েছো, তাই না? তোমাদের রেসপেক্টিভ কলেজগুলোতে তো ভালো কেমিস্ট্রি ল্যাবস থাকে। তো কেমিস্ট্রি ল্যাবে গেলে দেখবা যে আমাদের কিছু প্র্যাকটিক্যাল হচ্ছে করায়, সেখানে হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কিন্তু প্র্যাকটিক্যাল করানো হয়। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে তুমি যদি খালি চোখে দেখো, ইট উইল বি একটু বেগুনি বেগুনি, ঠিক আছে? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আবার যখন পানিতে মিশাবা দেখবা একটা গোলাপি আভা পাওয়া যাচ্ছে। তাহলে পটাশিয়াম ইজ ভেরি মাচ ক্লোজ টু বেগুনি গোলাপি। আমার কথাটা মাথায় ঢুকাও। এটা কিন্তু শুধু এক্ষেত্রে আমি বলছি ব্যাপারটা তা না। তুমি যখন আয়ন শনাক্তকরণ পড়বা বা ভবিষ্যতে যে কোনো জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়ামের কালার, এই রিলেটেড জিনিসপত্র পড়বা, পটাশিয়াম গোলাপি গোলাপি গোলাপি, ঠিক আছে, গোলাপি বেগুনির কাছাকাছি ঘুরতে থাকে। তাহলে দেখো খালি চোখে যখন দেখবা তখন পটাশিয়াম আয়নকে তুমি কেমন পাচ্ছ? হালকা বেগুনি। হালকা বেগুনি আমি ইংরেজিতে বললে পেইল ভায়োলেট, পেইল ভায়োলেট। এবং এই সেম জিনিসটাকে তুমি যখন কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখছো তখন তুমি কেমন পাচ্ছ? গোলাপি লাল। কেমন পাচ্ছ? শুধু গোলাপি না, গোলাপি লাল। ওই যে বললাম গোলাপি একটা আভা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এরপরে আসো, আমি ছোটবেলা থেকে কপার মানেই তুতে বুঝি, মানে কপার সালফেট তো না তুতে, বাট আমি কপার মানেই বুঝি যে তুতে। তাহলে তুতে হচ্ছে নীল, সেক্ষেত্রে কপারের জিনিসপত্র মানেই আমার কাছে মনে হয় যে নীল নীল একটা ব্যাপার আছে। তাহলে খালি চোখে তুমি দেখবা, দেখো নীলাভ সবুজ। কেমন? নীলাভ সবুজ, ঠিক আছে? তাহলে নীল পুরো নয়, নীলাভ সবুজ। সেটা কিরকম? ব্লুইশ গ্রিন, ব্লুইশ গ্রিন। গুড নিউজ, কোবাল্ট ব্লু গ্লাসে বিশেষ কোনো বর্ণ দেয় না, বর্ণ না দেয় আমাদের জন্য ভালো, মনে রাখতে হলো না। এরপরে আসো মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে, সেটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামেও গুড নিউজ হচ্ছে যে এটাও কোবাল্ট ব্লু গ্লাসে কোনো কালার দেয় না, সো বেঁচে গেলাম। কিন্তু খালি চোখে কি দেখো? তাহলে আমি কিভাবে মনে রাখতাম জানো? সত্যে সোডিয়াম, সত্যে সোনালি, সত্যে সোডিয়াম, সত্যে সোনালি। তাহলে সোনালি হলুদ, শুধু সোনালিও নয়, সোনালি হলুদ। তাহলে কিরকম? এটা গোল্ডেন ইয়েলো, বাট ওই সোনালি কাছাকাছি গেলেই হবে, কারণ এগুলো থেকেই অপশন থাকে, তো ঝামেলা হওয়ার চান্স কম। লাস্টলি আমাদের ক্যালসিয়াম। হ্যাঁ, ক্যালসিয়ামকে আমি মনে রাখতে চাই বাংলাদেশের পতাকা দিয়ে। তুমি যখন বাংলাদেশের পতাকার দিকে তাকাও, সবুজের মাঝে লাল ভেসে উঠছে, রাইট? সো লালটা ইজ লাইক মোর অ্যাট্রাকটিভ, এটা আগে চোখে পড়ে। তো খালি চোখে তুমি দেখবা ইটের মতো লাল দেখা যাচ্ছে, ইটের মতো লাল দেখা যাচ্ছে। তারপর যখন কোবাল্ট ব্লু গ্লাস দিবা তখন দেখবা হালকা সবুজ দেখা যাচ্ছে। তাহলে এটা তুমি বাংলাদেশের পতাকা দিয়ে মনে রাখতে পারো, বিডি ফ্ল্যাগ, বিডি ফ্ল্যাগ। এটা তুমি তুতে দিয়ে মনে রাখতে পারো, এটা তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে মনে রাখতে পারো। আর এটা তো আমি বললাম যে সো দিয়ে আমি মনে রাখতাম, ঠিক আছে? সো এক একজনের এক এক রকম প্যাটার্ন থাকে জিনিসপত্র মনে রাখার। আমি যখন এই ছকটা মনে রাখার চেষ্টা করেছি, আমার ইম্যাজিনেশনে যে জিনিসগুলো বেশি এসছে যে আচ্ছা আমি তো কেমিস্ট্রি ল্যাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এরকম বেগুনি গোলাপি দেখে আসছি, আচ্ছা আমার তো কপারের নাম শুনলেই তুতের কথা আগে মাথায় আসে, সেটা আবার নীল। বা আমি আসলে তোমার হচ্ছে ক্যালসিয়ামেরটাকে অনেকটা বাংলাদেশের পতাকার আলোকে মনে রাখতে চাই। দ্যাট ইজ মাই মেথড। আমি জাস্ট আমার মেথডটা তোমার সাথে শেয়ার করলাম। আমি ইন্টার পাস করেছি, বেশ অনেকগুলো বছর হয়ে গেছে, বুঝছো? বাট তোমাকে যে আমার মেথডটাই মাথায় নিতে হবে ব্যাপারটা এরকম না। তুমি যদি নিজে জেনারেট করো দ্যাট ইজ ইভেন বেটার ফর ইউ। বাট আমারটা যদি মাথায় রাখো, এটাও তুমি মোস্ট ওয়েলকাম। তুমি আম খেলেই হলো, কিভাবে খাচ্ছ এটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? বাট ট্রাই টু বি ক্রিয়েটিভ, এটা তোমার জন্য হেল্পফুল হবে। এটা দিয়েও মনে রাখতে পারো, কিভাবে করো করো, বাট দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা এত ইম্পর্টেন্ট যেটা বলে বোঝানো যাবে না। তাহলে শিক্ষা পরীক্ষায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাঢ় HCl। শিক্ষা পরীক্ষায় কি কি তুমি এখানে পাচ্ছ? হাজারি স্যারের বইটাই আগে শেষ করো। পটাশিয়াম, কপার, সোডিয়াম, ক্যালসিয়াম। খালি চোখে কি দেখা যায় এবং কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে কি দেখা যায়। ঠোঁটস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ, মুখস্থ করে ফেলতে হবে, কিচ্ছু বাদ রাখার সুযোগ নেই। বুঝে গেছে? ওকে, তাহলে মুখস্থ করো, এটা মুখস্থ করে ফেলিও, ঠিক আছে? দেখো প্রশ্ন তোমাদের জন্য, শিক্ষা পরীক্ষায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়? আমি এতবার বলে ফেলছি, গাঢ় HCl। গাঢ় HCl, এখানে খেয়াল রাখবা HCl শুধু বললে হবে না, গাঢ়ই হতে হবে, সেটাকে লঘু হলে হবে না, ডাইলুটেড হলে হবে না, ঠিক আছে? তারপরে আরেকটা প্রশ্ন, এটা দিয়ে আমি শেষ করব। বলো এটার উত্তর কি হবে, বলে শেষ করবো ইনশাল্লাহ। প্রণয় রায় জিজ্ঞেস করছে আপু এটা কি লাইভ? হ্যাঁ ভাইয়া, এটা লাইভ হচ্ছে।
বাট লাইফটা রেকর্ডেড থাকবে, এটা আমাদের প্রি মেডিকেলের লাইফ, ঠিক আছে? আমরা প্রি মেডিকেল একটা কোর্স চালু করব। তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে দিস ইজ ফর ইউ। ও বাই দ্য ওয়ে, আমি একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস মিস করেছি। আজকে তোমার এই এসএসসি রেজাল্ট দিয়েছে, রাইট? সো এটা সম্পর্কে একটু বলি। অল অফ ইউ আউট দেয়ার যারা জিপিএ 5 পেয়েছো, কংগ্রাচুলেশনস। এসব গোল্ডেন টোল্ডেনে আমি বিলিভ করি না, তোমার 0.5 হলেই হলো, সেটা তোমার হচ্ছে ফাইনাল মার্কসের সাথে যেহেতু যুক্ত হবে। সো ভেরি ইম্পর্টেন্ট। বাট আল্লাহ না করুন যদি কারো একটু কম হয়েও থাকে, হতেই পারে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তুমি ইন্টার পরীক্ষায় সেটাকে কভার করার জন্য মনোবল দিয়ে পড়া শুরু করো, ঠিক আছে? এবং আগামী 2 বছর যারা ইভেন খুব ভালো রেজাল্টও করেছো তাদেরকেও বলবো যে আগামী 2 বছর খুবই ফোকাসড থাকো, চোখ কান্না বন্ধ করে ইন্টার পরীক্ষায় ফোকাস করো, জিপিএ 5 ওখানেও এনশিওর করো, অ্যান্ড একটা জায়গায় তুমি অবশ্যই নিজের একটা সিট এনশিওর করো, ঠিক আছে? মেডিকেলে বিশেষ করে যারা পড়তে চাও তাদেরকে তো অবশ্যই 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 মোস্ট ওয়েলকাম। এবং সেক্ষেত্রে প্রি মেডিকেল কোর্স জয়েন করে ফেলতে পারো। এখানে আমরা কীরকমভাবে ক্লাস নিব, কি হবে না হবে সেটার জন্যই এই দুটো ডেমনস্ট্রেশনের ক্লাস তোমাদের জন্য ছিল, ঠিক আছে? তাহলে ওকে, ডেইজি প্রণয় উত্তর যা, দুজনের উত্তর ডিফারেন্ট হলো কেন? সোনালি হলুদ, আমি বললাম না সো দিয়ে মনে রাখছিলাম, তাহলে সোনালি সোডিয়াম, উত্তর কি সোডিয়াম। প্রণয় তুমি একটু এই লেকচারটা এখানেই সেভড থাকবে, হ্যাঁ, মেডিকোর পেজে, তুমি এটা একটু দেখে ফেলবা। এর আগের দিন এটার ফার্স্ট হাফ হয়েছে, সেটাও চাইলে দেখে ফেলতে পারো, ঠিক আছে? তোমার জন্য একটু ইজি হবে। ইজি, ঠিক আছে? ওকে ওকে এভরিবাডি, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, আমার মনে হয় যে আমরা একদম শেষে চলে এসেছি। ইয়েস। সো আবারও বলবো যে প্রি মেডিকেল যে কোর্স, এই প্রি মেডিকেল কোর্সটা অ্যাকচুয়ালি এখনকার দিনে সময়ের দাবি, ঠিক আছে? কেন? কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সময় ইটসেলফ অনেক কম। সো তুমি যদি অলরেডি ডিসিশন নিয়ে থাকো যে তুমি ভবিষ্যতে মেডিকেলে পড়তে চাও, বা ধরো তুমি জাস্ট এক্সপ্লোর করার জন্য, এক্সট্রা হেল্পের জন্য যদি করতে চাও, মোস্ট ওয়েলকাম। তুমি এইচএসসি ফার্স্ট ইয়ার হও আর সেকেন্ড ইয়ার হও, তুমি এখানে জয়েন করো। অনলাইন অফলাইন তোমার জন্য যেটা সুবিধা হয়, রেগুলারলি ক্লাসগুলো করো, নোট করো এবং রেগুলারলি পরীক্ষা দাও। দেখবা যে যখন তুমি ইন্টার পরীক্ষা শেষ করে সবাই কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য ছোটাছুটি করবে, অলরেডি তোমার সব কিছু গোছানো থাকবে, ইউ উইল বি ভেরি মাচ রিল্যাক্সড। তখন ওই 3 মাসে মানুষজন নতুন জিনিস শিখবে আর তুমি পুরান জিনিস 2 থেকে 3 থেকে 4 বার রিভিশন দিবা। চিন্তা করো তোমার প্রবাবিলিটি অফ মানে সিকিউরিং আ গুড পজিশন ইন আ গ্রেট মেডিকেল কলেজ উইল বি সো হাই। বুঝতে পেরেছো? সো দ্যাটস অল ফর মি। আমি চেষ্টা করেছি তোমাদেরকে আজকে বুঝিয়ে জিনিসপত্র পড়ানোর, বাট এগেইন তোমার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার আলোকে যতটুকু পড়ানো দরকার ততটুকুই পড়ানো হয়েছে। তোমরা যখন আমাদের সাথে কোর্সে যুক্ত হবে আমরা চেষ্টা করবো জিনিসগুলোকে আরও এলাবোরেট করতে, এবং পরীক্ষা থেকে শুরু করে আমাদের যে মেন্টর গ্রুপ আছে সেখানে তোমাদের কানেক্টিভিটি থাকবে, টিচারদের সাথেও সরাসরি যোগাযোগ করতে পারবা, প্রচুর প্র্যাকটিসের সুযোগ থাকবে, এবং প্র্যাকটিস করে যে প্রবলেমগুলো বের হবে সেগুলো সলভ করারও অনেক সুযোগ থাকবে। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এতক্ষণ ধরে আমার সাথে যারা ছিলা অসংখ্য ধন্যবাদ। বিগত 2 দিন যারা কন্টিনিউয়াসলি আমার ক্লাস করলা তাদেরকে তো আরও বড় ধন্যবাদ। কিছু নাম তোমার মাথায় আছেই, আশা করেছি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই অবশ্যই আপুর জন্য দোয়া রেখো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।